ফাইনাল রিভিশন ব্যাচ, নতুন ব্যাচ ফার্স্ট ক্লাস। একটা পরিচয় পর্ব অবশ্যই থাকার দরকার আছে। তোমাদের সাথে আড্ডা দিব, তোমাদের পরিচয় এক এক করে সবার নামে আশা করি মুখস্থ হয়ে যাবে। তো আমার নাম হচ্ছে পাভেল চৌধুরী, আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এখনো স্টুডেন্ট, আমি মাস্টার্স করছি ঢাবিতে, অনার্স কমপ্লিট। ফাউন্ডার পাভেল সিএসএস ইংলিশ। আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 8,80,000, ঠিক আছে, 880 কে, 8,80,000। তোমরা যারা এখনো ইউটিউবে সাবস্ক্রাইব করো না, আমাকে একটু সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো নেক্সট কি। তো আমার পরিচয়টাই, আমি খুবই সাধারণ ছোট একটা মানুষ, ইংলিশ পড়ানোর চেষ্টা করি, কতটা ভালো মন ভাই এটা তোমরা বেটার জানো। কেমন আছেন ভাইয়া? অনেক অনেক জিনিস বলতেছো, আমি সব খেয়াল করতেছি, উত্তর দিও এক এক করে। সবার প্রশ্নের উত্তর তো একসাথে দেওয়া সম্ভব না, বা যারা সালাম দিয়েছো প্রত্যেকের উত্তর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। তো এরপরে চলো আমরা সামনের দিকে আগাই, সেটা হচ্ছে যে মনোযোগ বাড়ানো সহ সবকিছু। এখন মনোযোগের দিকে আমরা যাব দুইটা স্লাইড এটা নিয়ে, কিন্তু তার আগে আমরা কোন জিনিসগুলো একটু শিখবো সেটা একটু আমি তোমাদেরকে বলে দিই। যে আমরা এই কোর্সে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ, আজকে একটা ঐতিহাসিক দিন, আজকে 25 ফেব্রুয়ারি, আজকে একটা ঐতিহাসিক দিন। আমাদের এফআরবি শুরু হলো 25 তারিখেই, দেখো 25 তারিখেই 25 ব্যাচের ক্লাস শুরু করলাম আমরা, ঠিক আছে। 25 তারিখেই 25 ব্যাচের ক্লাস, এফআরবি 2025 শুরু হলো আজকে থেকে। এখন আমরা কি কি কমপ্লিট করব, মনোযোগ কিভাবে বাড়াবো, এ টু জেড সবকিছু শিখবো। ক্লাসটা যারা শেয়ার করো নাই এখনই শেয়ার করে দাও। আর ফাইনাল ডিভিশন ব্যাচে যে প্রথম ক্লাসে কেন জানি লজ্জা লজ্জা লাগে, বুঝছো, প্রথম ক্লাসে সবসময় কেমন জানি একটু। ওকে, দেখো তো ভাইয়া বিকাশে টাকা দিছি কিন্তু যাচ্ছে না। আজকে কল সেন্টারে প্রচুর চাপ, প্রচুর চাপ। তোমরা একটু আস্তে ধীরে করে হও, কোনো সমস্যা নেই। ভর্তি প্রচুর চাপ যাবে ভাইয়া, প্রচুর চাপ অলরেডি কয়েকদিন ধরে চলতেছে। তো দেখো আমরা কি কি শেষ করব সেই জিনিসটা একটু আগে আমি তোমাদেরকে বলি, যে এই কোর্সে আমরা কি কি শেষ করব, তারপর মনোযোগ বাড়ানো, এ টু জেড সবকিছুর দিকে আমরা যাব। এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নটা হচ্ছে কি, যে তোমাদের টার্গেটটা কি আসলে বলো। এখানে কে কে আছো যারা এ প্লাস পাইতে চাও? কে কে আছো যে ভাই আমি এ প্লাস পাইতে চাই, এরকম কে কে আছো বলো। কে কে আছো যে ভাই তোমার টার্গেটটা কি? এই যে ফাইনাল ডিভিশন ব্যাচে তুমি 1550 টাকা দিয়ে ভর্তি হইছো, তোমরা এত কষ্ট করবা, এখন তোমাদের হাতে প্রত্যেককে আমি অনেকগুলা জিনিস আজকে ক্লিয়ার করে দিব। তো এক এক করে আমি একটু বলি। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, কালকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি। কালকে কি 26 ফেব্রুয়ারি, তোমার পরীক্ষা কবে? 26 জুন। পরীক্ষা কবে? 26 জুন। তাহলে হিসাব করো, 26 ফেব্রুয়ারি থেকে 26 জুন হিসাব করো। ফেব্রুয়ারির পরে মার্চ, এপ্রিল, মে, জুন। তুমি সময় পাচ্ছ ঠিক কয় মাস? তুমি সময় পাচ্ছ ঠিক 4 মাস। কয় মাস? 4 মাস। এবার এর মধ্যে আবার কি কি আছে? দুইটা ঈদের ছুটি। এর মধ্যে তুমি কি পাবা? 2 ঈদের, দেখো এর মধ্যে তুমি আবার 2 ঈদের ছুটি পাবা, ঠিক আছে। তুমি এর মাঝখানে আবার 2 ঈদের ছুটি আছে, আরো কিছু বন্ধ আছে, সব দিয়ে 4 মাসের মধ্যে তোমার। আর রমজান মাস যে 1 মাস, এটা ধরার বাইরে। রমজান মাস দেখতে দেখতে চলে যাবে। মাঝখানে যে রমজান মাস, যেটা 1 তারিখ, ইনশাআল্লাহ 1 তারিখ রাতে সেহরি খেয়ে আমাদের রোজা রাখতে হবে, রমজান মাস কিন্তু দেখতে দেখতে চলে যাবে। এখন এই যে 4 মাস, তোমার কাছে মনে হইতে পারে, এখানে যারা আমার ভাই বোনেরা আছো, তোমাদের কিছু কথা বললে পর আমরা ডিরেক্ট পড়াশোনায় চলে যাব। প্রথমে আমার কথাগুলো খেয়াল করে এরপর আমরা পড়াশোনায় চলে যাব। তো 4 মাস তোমার কাছে মনে হইতে পারে যে অনেক সময়, কিন্তু এটা একটা ধোঁয়াশা, এটা মরিচিকা, তুমি অনেক সময় টেরও পাবে না। কোনোদিন দেখছো যে রমজান মাস অনেক ধীরে যায়, বা মনে হয় যে রমজান মাস পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে যায়, ঠাস করে শেষ। এই 1টা 2টা রোজা শুরু হয়েছে, 4-5টা পর্যন্ত খেয়াল থাকে, এরপরে হঠাৎ শুনি 25 রোজা চলে এসে ঈদ শেষ। তো রমাদান এইগুলো ডুব করে চলে যাবে। তো এই 4 মাস সময় তোমার ডুব করে চলে যাবে। এখন এর মধ্যে তোমাকে কি কি কমপ্লিট করতে হবে দেখো। এই যে আজকে 26 ফেব্রুয়ারি, কালকে 26 ফেব্রুয়ারি রাত পড়লে সেখান থেকে 26 জুন, 2 দিন বন্ধ টন্ধ দিয়ে যা আছে এর মধ্যে তোমাকে কোন জিনিসগুলো কমপ্লিট করতে হবে আমি একটু দেখাই দিই। দেখো তোমার আমাদের ব্যাচে, আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ, এটা একদম শূন্য থেকে শুরু হবে, একেবারে শূন্য থেকে। আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ এবারেরটায় A plus with DU is my target, টুড্রো সরকার A plus ইনশাআল্লাহ ইংরেজিতে পেয়ে যাবা। এই ব্যাচে যারা ভর্তি হয়েছে আমরা রাফ এন্ড টাফ প্রিপারেশন নেব। ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন দাও নাই, এখন একটু দ্রুত শেয়ার আর মেনশন দিয়ে ফেলো। বন্ধুদেরকে যারা শেয়ার মেনশন দাও নাই, এখন দ্রুত একটু শেয়ার মেনশন দিয়ে ফেলো। এখন দেখো আমরা যদি সামনের দিকে আগাই, তোমাকে কি কি কমপ্লিট করতে হবে সবাই খেয়াল করো। কোন জিনিসগুলো তোমাকে কমপ্লিট করতে হবে? রিটেন পার্ট। এখন অনেক স্টুডেন্ট আছে এখানে যে রিটেন পার্টে তোমরা গুরুত্ব দাও না, প্যারাগ্রাফ বানাই লিখবা, ইমেল অ্যাপ্লিকেশন হতে পারি, স্টোরি, আর স্টোরি, থার্স্টি গ্রো, অনেস্ট টুটকাটার, এগুলো তো আমি জানি না।
এইভাবে করা যাবে না। তোমাদের রিটেনে ফার্স্ট পেপারে রিটেনে মার্কস কত 40, সেকেন্ড পেপারে রিটেনে মার্কস কত 40, 40 কত 80 মার্কস। 80 মার্কস কোথায়? 80 মার্কস রিটেনে। ফার্স্ট পেপারে রিটেনে 40, সেকেন্ড পেপারে রিটেনে 40। তো আমি আমার পেইড ব্যাচে তোমরা যতই বলো যে ভাই আমি রিটেনে একা একা পড়ে নিব, করবো না, এটা আমি পুরোটা পড়াবো একদম শূন্য থেকে। এই রিটেন পার্টের প্রত্যেকটা প্যারাগ্রাফ, ইমেল, অ্যাপ্লিকেশন, স্টোরি, এই জিনিসগুলো আমি ইন ডিটেইলসে পড়াবো আমার এই পেইড ব্যাচে, তোমাদের এই ব্যাচে। ক্লিয়ার ব্যাপারটা? কারণ তোমাদের এ প্লাস নিয়ে কোনো রিস্ক আমি নিব না। এ প্লাস পাইতে সমস্যা হয় এমন কোনো রিস্কের কাছে আমি এ টু জেড ক্লিয়ার। বা প্যারাগ্রাফ পড়াবেন? হ্যাঁ, আমি প্যারাগ্রাফও পড়াবো, প্যারাগ্রাফের বাংলা পড়াবো আমি এই ব্যাচে। বুঝতে পারছো? এ টু জেড। এরপরে কি আসছে? গ্রামার। গ্রামারে তোমাদের আইটেমস কয়টা? গ্রামারে তোমাদের আইটেমস হচ্ছে 9টা, মানে টোটাল 9টা টপিক। কয়টা টপিক? 9টা। প্রিপজিশন থেকে শুরু আর পাংচুয়েশনে গিয়ে শেষ। এই 9টা টপিক একদম এ টু জেড, একদম শূন্য থেকে শুরু করে শেষ পর্যন্ত, একদম শূন্য থেকে শুরু। ফাইনাল ডিভিশন আছে আমাদের। একদম অনেক স্টুডেন্ট আছে এখানে যে ভাইয়া আমি তো ভাইয়া ওইভাবে পড়তে পারি নাই, গত 1-2 বছর আমার তো অনেক গ্যাপ হয়ে গেছে, তো আমি এখন কি করব? তুমি একেবারে নিশ্চিন্ত থাকো, নিশ্চিন্ত থাকো, একদম শূন্য থেকে স্টার্ট পাবা, একদম জিরো থেকে আমরা শুরু করবো, একেবারে শূন্য থেকে। বুঝতে পারছো? তো এই 9টা টপিক এ টু জেড। আচ্ছা, এরপরে কি? প্যাসেজ। তোমাদের প্যাসেজ আসে 3টা পরীক্ষাতে। কয়টা প্যাসেজ আসে? 3টা। 3টা প্যাসেজে মার্কস কত? 3টা প্যাসেজে মার্কস হচ্ছে 35। 3টা প্যাসেজে এমসিকিউ আর শর্ট কোশ্চেন, ফ্লো চার্ট, সামারি, টোটাল এই 3টা টপিকে মার্কস কত? মার্কস 35। এখন এই 35 হচ্ছে তোমার খাতার প্রথম, খাতার প্রথমের 1-2-3 দাগ। এই 1-2-3 দাগে যারা খারাপ করবা তারা ইংরেজিতে কখনোই ভালো মার্কস তুলতে পারবে না। মানে তুমি একটা জিনিস চিন্তা করো, এমসিকিউ, শর্ট কোশ্চেন, ফ্লো চার্ট আর সামারি 1 দাগ, 2 দাগ, 3 দাগ, এই অ্যানসারগুলো যার এভারেজ হয়, স্যার যখন খাতাটা কাটে, স্যার কি লাস্টের থেকে খাতা কাটতে শুরু করে না ফার্স্টের থেকে, ফার্স্ট পেজ থেকে? তো ফার্স্ট পেজে তোমার এমসিকিউ 10টার মধ্যে 4টা হয়েছে, 6টা ভুল। তুমি কখনোই স্যার তোমার প্রথমেই যখন দেখবে যে এমসিকিউ এর মধ্যে বা শর্ট কোশ্চেন মধ্যে তুমি মনে করো 3টা 4 এভারেজ মার্কস আছে, স্যার প্রথমেই ভাববে তুমি একটা এভারেজ স্টুডেন্ট। কিন্তু এমসিকিউ, শর্ট কোশ্চেন টু দা পয়েন্ট অ্যানসার করে, ফ্লোচার্ট ঠিকঠাক মতো, সামারি ঠিকঠাক মতো অ্যানসার করে যখন সামনে আগে যাবো, প্রথম 1 দাগের মার্কসটা অনেক ম্যাটার করে। 1 দাগ তুমি ঠিকঠাক মতো লেখা, শর্ট কোশ্চেন ঠিকঠাক মতো লেখা, এমসিকিউ, ফ্লোচার্ট ঠিকঠাক মতো লেখা, মানে নিশ্চয়তা আছে স্যার জিনিসটাকে পজিটিভলি নেয় যে না, এই স্টুডেন্ট ভালো করবে সামনের দিকে। তো প্যাসেজ আমি অত্যন্ত অত্যন্ত গুরুত্বের সাথে দেখি। প্যাসেজে কম্প্রোমাইজ করার, ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নাই। এই যে টেক্সট বুক তোমরা দেখতেছো, এটা আমি পুরোটা পড়াবো। এই যে টেক্সট বুক, আমাদের যে ফাইনাল ডিভিশন ব্যাচ যেটা আজকে থেকে শুরু হচ্ছে, এই ব্যাচে আমি এই বই তোমাদের পুরোটা পড়াবো, পুরোটা মানে পুরোটা একদম এ টু জেড। বুঝতে পারছো? এটা সব প্যাসেজ, কোনো প্যাসেজ বাদ থাকবে না, কারণ এখান থেকে অ্যাডমিশনের প্রশ্ন হয়। ওকে, এরপর আসো, এরপরে প্যাসেজ ছাড়া কি আছে? এই পার্টগুলো তোমাদের পড়াবো আমি আমার এই ব্যাচে। এরপর কি আসতেছে? ক্লোজ টেস্ট মাস্ট পড়া লাগবে। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, এটা এ টু জেড কমপ্লিট করে দিব। রিয়ারেঞ্জ এ টু জেড কমপ্লিট করে দিব। গ্রাফ চার্ট এ টু জেড, পাই চার্ট এ টু জেড, পুরো বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস পাবা, নিঃসন্দেহে থাকো। এরপরে কি? বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। ভাই অসংখ্য বোর্ড কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি পরীক্ষা দিবা বোর্ডে। পরীক্ষা কিসে দিবা? পরীক্ষা বোর্ডে দিবা। তো তোমার অসংখ্য বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, কারণ এত পরিমাণ, আমি একটা জিনিস বলি তোমাদেরকে, আমি একদম শূন্য থেকে শুরু করতেছি এই ব্যাচে, কিন্তু এত পরিমাণ বোর্ড কোশ্চেন প্র্যাকটিস থাকবে যে তুমি যখন বোর্ডে পরীক্ষা দিতে যাবা, ফাইনালের দিন তোমার কাছে মনে হবে আরে এই সব প্যাটার্নই তো আমার জানা, এই ধরনের প্রশ্ন বোর্ডে দিবে তো আমার জানা। বুঝতে পারছো? ভাই আমি ভর্তি কিভাবে হবে এখন 30 মিনিটের মধ্যে? আমাদের কোর্সে ভর্তি চলমান থাকে ভাই, অলওয়েজ। তুমি 10 দিন পরে যে ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নাই। আজকে হও, কালকে হও, তবে এখন হলে সবগুলা ক্লাস তুমি লাইভ পাবা, সবকিছু পাবা। আমাদের কোর্সে ভর্তি চলমান থাকে, মানে আজকেই যদি কেউ এখনো পর্যন্ত না হয়ে থাকে, আজকে হও, ওয়েবসাইটে গিয়ে হও, কালকে হও, কোনো সমস্যা নেই। আমাদের কোর্সে ভর্তি চলমান থাকে, 1 সপ্তাহ পরে, 2 দিন পরে গিয়ে তুমি ভর্তি হতে পারবে। আর আজকে তো অনেক চাপ থাকে কল সেন্টারে। ওকে, এরপরে দেখো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস এ টু জেড, কারণ এত বোর্ড কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করাবো যে বোর্ড কোশ্চেন তোমার কাছে পানি হয়ে যাবে। তুমি যখন পরীক্ষা দিতে যাবা, যখন তোমার স্যার কোশ্চেন দেবে, তুমি চিন্তা করো আরে এগুলা তো সব আমি পড়ছি, এগুলা তো আমি পারি। ইংলিশ পরীক্ষা সবার আগে শেষ হবে, তোমার সব বাকি সব সাবজেক্টের যে ইংলিশটা সবার আগে শেষ হবে। তুমি এ টু জেড শুধু রেগুলার ক্লাসে থাকবে, আমার ইনস্ট্রাকশনটা মেনে চলবা। ওকে, এরপরে কি আসতেছে দেখো। ক্লোজ টেস্টে প্রবলেম ছিল, আপনার ক্লাস করে এখন কিছুটা বুঝি, সারিয়ে সুলতান আরো বুঝবা ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের সাথে নিজের প্রস্তুতিটাকে আরো একটু কনক্রিট করার জন্য, আরো একটু স্ট্রঙ্গার, আরো একটু ঝালাই দেওয়ার জন্য তুমি টেস্ট পেপার সলভটা করবা। কি করবা? টেস্ট পেপার সলভ। টেস্ট পেপার
তোমার করা লাগবে না, আমি করাই দিব। রাজগুপ্তরা মডেল কলেজ, ভিকারুন্নেসা, নটরডেম, হলি ক্রস রেসিডেন্সিয়াল, আদমজি গভর্নমেন্ট, সমস্ত ক্যাম্ব্রিয়ান, সমস্ত টপ কলেজগুলোর ক্যাডেট সহ টেস্ট পেপার সলভ আমি করাই দিব এই ব্যাচে, ফাইনাল ডিভিশন ব্যাচে। আচ্ছা, এরপর আসো ফ্রি হ্যান্ড। ক্লাসটা যারা শেয়ার করো না এখনই বন্ধুদেরকে শেয়ার করে দাও গাইস। ক্লাসটা যারা শেয়ার করো না এখনই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও। এরপরে কি ফ্রি হ্যান্ড রাইটিং, যাদের বানায় লেখার ইচ্ছা আছে, বানায় লেখা যারা পছন্দ করো, যারা শিখতে চাও, এই জিনিসটাও শিখবা এই ব্যাচে। কিন্তু এইটা হচ্ছে এই জিনিসগুলো শেষ করার পরে, এই ফান্ডামেন্টাল জিনিসগুলো শেষ করার পরে তারপরে আমরা যাব ফ্রি হ্যান্ড রাইটিং এ। এখন কোনো কিছু বাদ থাকলে তোমরা আমাকে বলতে পারো যে ভাই এই জিনিসটা এখানে দেন নাই, কিন্তু এই জিনিসটা আমাকে শেখান। আর আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা লাইভ ক্লাসটাতে লাইক দেন নাই, ক্লাসটাতে যারা লাইক বা রিয়েক্ট দাও নাই, ক্লাসটাতে এখনই সবাই লাইক বা রিয়েক্ট দিয়ে ফেলো, লাইক বা রিয়েক্ট দিয়ে ফেলো সবাই। যারা লাইভ ক্লাসটাতে রিয়েক্ট দাও নাই, লাইক দাও নাই, লাভ রিয়েক্ট, কেয়ার রিয়েক্ট, যেটাই দাও তুমি একটা দাও। ওকে, এরপরে আসে এখন একটু তোমাদেরকে বলি এ প্লাস কারা পাবা জানো? যারা, আমার একটাই শর্ত, তুমি ইংরেজিতে এ প্লাস পাবা এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, কিন্তু দুইটা কাজ করতে হবে। এক, নিয়মিত ক্লাস। এক কি? নিয়মিত তুমি আমার ক্লাসে থাকবা, এইটাই তোমার কাছে আমার 1 নাম্বার অনুরোধ। আর 2, নির্দেশনাগুলো মেনে চলা। শুধু এই দুইটা কাজ করা, ঠিক আছে? তুমি নিয়মিত ক্লাসে থাকবা আর নির্দেশনা মেনে চলবা, যেভাবে চলতে বলি, যা যা পড়তে বলি, যেভাবে করতে বলি সেই কাজটা করবা। সব আমি গুছাই দিব, বিশ্বাস করো। তোমার ফ্লো চার্ট মাত্র 10টা দিব আমি, 10টার মধ্যে থেকে তুমি হুবহু কাউন্ট পেয়ে যাবা। সামারি তোমার মাত্র 10টা দিব, 10টার মধ্যে থেকে হুবহু কাউন্ট পেয়ে যাবা। রিয়েল গ্রাফ চার্ট, পাই চার্ট, গ্রাফ চার্ট দেবো 5টা, পাই চার্ট দেবো 5টা, এর মধ্যে থেকে তুমি হুবহু কাউন্ট পেয়ে যাবা। সমস্ত কিছু তুমি হুবহু কাউন্ট পাবা, কিন্তু তুমি ক্লাসে থাকো। আর আমি যে জিনিসগুলো পড়তে বলি ওই জিনিসগুলো পড়ো। তোমারে আমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো, রুল বাই রুল বলে দেবো যে এই রুল থেকে রাইট ফর্ম ভার্বস এর কোশ্চেন পাবা, এই রুল থেকে কমপ্লিটিং এর কোশ্চেন পাবা, এই রুল থেকে স্পেশাল ইউজেস এর কোশ্চেন পাবা। তোমরা পরীক্ষা দিতে গিয়ে দেওয়ার সময় মনে করবা যে পাগল ভাই সব শিখেছে, আমরা অটো পারি, এগুলা কিছুই না তোমাদের কাছে। এই লেভেলে তোমার প্রিপারেশনকে আমি নিয়ে যাব এই ফাইনাল ডিভিশন ব্যাচ। এইটাই আমাদের বৈশিষ্ট্য। গত বছরের ফাইনাল ডিভিশন ব্যাচে আমাদের স্টুডেন্ট ভর্তি হয়েছিল লাস্ট পর্যন্ত যে 2200। এবারও আমাদের টার্গেট 2200-3000, বুঝতে পারছো? তো ভর্তি ধুমসে চলতেছে, যারা এখনো হল নাই ভর্তি হয়ে যাবা। আচ্ছা, এখন আসো তোমাদের কিছু বেসিক জিনিস আমি একটু বলি। এটা বেসিক, তোমাদের অনেকে হয়তো এগুলো থাকতে পারে ধারণা, আবার নাও থাকতে পারে। আচ্ছা ভাইয়া, এই ব্যাচের ক্লাস কতদিন চলবে? শোনো, এটা ফাইনাল ডিভিশন ব্যাচ, এটার ক্লাস চলবে একদম এক্সাম পর্যন্ত, একদম এক্সাম পর্যন্ত। তোমাদের এই ব্যাচের ক্লাস চলবে একদম পরীক্ষা পর্যন্ত, ইংলিশ পরীক্ষা পর্যন্ত, বুঝতে পারছো? ইংলিশ পরীক্ষার আগ পর্যন্ত এই ব্যাচে ক্লাস চলবে একদম, ঠিক আছে? ইংলিশ পরীক্ষার আগ পর্যন্ত তোমরা এই ব্যাচে ক্লাস পাবা। সব টপিক আমাদের এতদিন লাগবে না শেষ করতে, তার আগেই শেষ হয়ে যাবে। তারপর আমি আবার রিভিশন করাবো, ম্যারাথন ক্লাস নিব, বুঝতে পারছো? এই ব্যাচের ক্লাস চলবে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত। কারণ এইচএসসি পর্যন্ত এতদিন লাগে না এই তোমাদের সিলেবাস শেষ করতে, সবই শেষ হয়ে যাবে। তারপর আমি আবার রিভিশন দিব, ম্যারাথন ক্লাস দিব, T20 দিব, পাওয়ার প্লে দিব, বুঝতে পারছো? এই ক্লাসগুলো সামনে আগায় যাবে। এবারে ক্লাসটাতে যারা লাইক দাও নাই, দ্রুত একটু লাইক দিয়ে ফেলো সবাই, ঠিক আছে? যারা লাইক বাটন হিট করো নাই, লাইক বাটন হিট করো। এটার কোর্স ফি কত? ফাইনাল ডিভিশন ব্যাচের কোর্স ফি 1550 টাকা। গত বছরের কোর্স ফি ছিল 1650 টাকা। গত বছরের কোর্স ফি ছিল 1650 টাকা লাস্ট ইয়ার। এই বছর আমরা দেশের পরিস্থিতি বিবেচনা করে 1550 টাকা রেখেছি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে সপ্তাহে 4 দিন একাডেমিক ক্লাস। কয়দিন? তোমাদের সবাইকে বলে দিই, যারা এই ব্যাচের স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অলরেডি, অনেকে যারা, সবাইকে বলি একটু নিয়ে লিখে নাও সবাই, 4 দিন একাডেমিক ক্লাস। 4 দিন কি একাডেমিক ক্লাস? কোন 4 দিন? দেখো কোন 4 দিন একাডেমিক ক্লাস? শনি, সোম, বুধ, শুক্র। দেখো শনি, সবাই একটু লিখে নাও নোটটা। এটা আমাদের কোর্সের যে গ্রুপ, কোর্সের গ্রুপের কভার ফটোতে দেয়া থাকবে, কোর্সের গ্রুপের কভার ফটোতে এটা দেয়া থাকবে। তারপরে তোমরা অনেকে ভুল করো। দেখো শনি, সোম, বুধ, শুক্র, এই 4 দিন একাডেমিক ক্লাস। আর মঙ্গলবার 5 নাম্বার দিন, ঠিক আছে? পঞ্চম দিন কি? মঙ্গলবার। মঙ্গলবার তোমাদের যে ক্লাসটা থাকবে সেটা হবে পুরোপুরি অ্যাডমিশনের ক্লাস। মঙ্গলবার অ্যাডমিশন, কারণ এখন থেকে তোমাদের অ্যাডমিশন আগায় রাখতে হবে, নাহলে পরবর্তীতে যে তুমি মিস করবে। এখন ক্লাস টাইম কখন? 7টা থেকে 8টা 15, ঠিক আছে? 7টা থেকে 8টা 15, এটা একটু মাথায় রাখবা যে ক্লাস টাইমটা। ওকে, 7টা থেকে 8টা 15, 7টা থেকে 8টা 15।
সন্ধ্যা 7টা থেকে 8টা 15 এই টাইম আছে ক্লাস হবে, শনি সোম বুধ শুক্র মঙ্গল 7টা থেকে 8টা 15। এখন আসো তোমাদের কিছু জিনিস একটু বোঝানোর আছে, তোমরা অনেক এলোমেলো এই মুহূর্তে, তাই না? অনেকে এলোমেলো যে ভাই কই থেকে শুরু করব কই থেকে শেষ করব কিছুই বোঝো না, অনেকে এরকম আছে। এখন আমি তোমাদেরকে বলি একটা কোশ্চেন, তোমাদের ইয়েস নো তে অ্যানসার করো। ডাজ হার্ড ওয়ার্ক ব্রিং সাকসেস? কঠোর পরিশ্রম করলেই কি সফলতা আসে? পরিশ্রম করলেই যদি সফলতা আসতো তাহলে জঙ্গলে সবচেয়ে বেশি পরিশ্রম করে গাধা, গাধার এদিকে সবাই সবকিছু বয়ে নেয়, গাধার পিঠে সবচেয়ে বেশি কষ্ট হয়ে যায়, কারণ ও সবচেয়ে বেশি কঠোর পরিশ্রম করে। কঠোর পরিশ্রম করলে কি সফলতা আসে? না। কিভাবে পরিশ্রম করলে সফলতা আসে সেই জিনিসগুলো আমি দেখাবো, একটু খেয়াল করো। আগামী 15-20 মিনিট তুমি A to Z ক্লিয়ার হয়ে যাবে, তারপর আমরা রাইট ফর্ম অফ ভার্বস এ যাব। কেন রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে শুরু করতে হয় জানো? কারণ রাইট ফর্ম অফ ভার্বস এর মধ্যে সবচেয়ে বেশি বেসিক জিনিস পাওয়া যায়, সবচেয়ে বেশি বেসিক জিনিস পাওয়া যায় রাইট ফর্ম অফ ভার্বস। এই কারণে রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে আমরা শুরু করব। ডিউ ড্রিমার ভাইয়া, এইখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ড্রিমস আছে, যারা স্বপ্ন দেখো ডিউতে পড়ার, তোমরা A to Z একদম শুরু থেকে এইচএসসি এক্সাম পর্যন্ত তোমরা বেস্ট সাপোর্ট পাবা, এইচএসসির পরেও পাবা। আর এই ক্লাসগুলো আজীবন থাকবে, এই ব্যাচের ক্লাস আজীবন থাকবে তোমার, ক্লিয়ার? এখন দেখো, কঠোর পরিশ্রমী সবসময় সফলতা আনে না, অ্যানসারটা হচ্ছে নো। নো, কঠোর পরিশ্রমী সফলতা আনে না। স্মার্ট ওয়ার্ক, তুমি স্মার্টলি কাজ করলে সেই জিনিসটা তোমার সফলতা আসবে। স্মার্টলি কিভাবে? চলো আমি তোমাদেরকে একটু স্মার্টলি জিনিসগুলো সবই দেখাবো ওয়ান বাই ওয়ান। আর একটা বিষয়, তোমাদের স্মার্ট ওয়ার্ক প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে নিজের অ্যাটেনশন, মনোযোগ, ফোকাসটা ধরে রাখা। কেন তোমরা মনোযোগ ধরে রাখতে পারতেছো না? কেন তোমরা পারো না? কোনো কিছুতে অ্যাটেনশন তোমরা কেন দিতে পারো না? আসো আমি একটু সেই জিনিসটা তোমাদেরকে দেখাই। কারণ তোরা যখন পড়তে বসিস, তো তুই করে বললাম, তোমরা যখন পড়তে বসো এই জিনিসগুলা কার কার মাথায় চলে? পড়তে বসছি, আচ্ছা দেই তো একটা কল দে, ও পড়তে বইছে কিনা বা ও পড়তেছে কিনা, ও পড়া কত দূর। আচ্ছা পড়তে বসছো টেবিলে, দেই তো পাবেল ভাই ফেসবুকে আজকে কি পোস্ট করছে একটু দেখে আসি। পাবেল ভাই ফেসবুকে আজকে কি পোস্ট করছে একটু দেখে আসি। পড়তে বসলে এটা তোমাদের মাথায় কার কার? আচ্ছা এরপরে পড়তে বসছো, শরীরটা আজকে ভালো লাগছে না, কেমন ম্যাচ ম্যাচ করতেছে, শরীর ভালো লাগতেছে না, এরকম ফিল হয় কার কার? এইগুলা পাপি, যাদের এইগুলা ফিল হয়, যারা এইগুলা করস, তারা 1 নম্বরের পাপি, বুঝতে পারছো? ক্লাসটা যারা শেয়ার করো না এখনই বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে শেয়ার মেনশন এখনই দ্রুত তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার এবং মেনশন করে দাও। এরপর দেখো, ঘুম আসতেছে না, একটু ফোন চাপি ঘুম দূর করার জন্য। ও যে এই যে ফোন চাপে 5 মিনিটের কথা বলে 5 ঘন্টা হয়ে যায়, ঘুম টুম সব, এরপরে আর সেই ক্লান্তি আর যায় না। মানে ঘুম আসতেছে একটু মোবাইল চাপে, মোবাইল চেপতে যায় 10 মিনিটের জায়গায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে, এরপরে ওর কোনো হুঁশ জ্ঞান নাই যে না আমার পড়তে হবে। এই জিনিসটা এখন আসো আমরা স্মার্ট কিভাবে করবো। আর এই জিনিসগুলো আজকে থেকে বন্ধ, একবারে বন্ধ, বুঝতে পারছো? একবারে বন্ধ, মানে এই জিনিসগুলোর পিছনে পড়াই যাবে না, টোটালি না, টোটালি না। আরো স্মার্ট কিভাবে হওয়া যাবে আমি সেই জিনিসগুলোতে এখন টু দা পয়েন্টে আসি। এইবার ভাইয়া পুরা সবাই মনোযোগ দাও, আগামী 5 থেকে 10 মিনিট তোমার আমি পুরো লাইফটাকে গুছাই দিচ্ছি। পুরো লাইফ বলতে তোমার এখন তুমি লাইফের যে অবস্থানে আছো সেটাকে আমি পুরাটাকে গুছাই দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। কে কে আছো এখানে? ভাইয়া ভাইয়া আপনি বাস্তবতা তুলে কেন ধরেন মুসলিমা? ওকে ভাইয়া, এখন এটা দূর করব কিভাবে আমি সব বলতেছি। আসো ভাইয়া, আমি আসি তো তোদের জন্য, আমি আসি তো ভাইয়া। লাইক বাটনে যারা হিট করো নাই, ক্লাসটা যারা দেখতেছো লাইভ ক্লাসটা, এখানে যারা লাইক বাটন বা রিঅ্যাক্ট বা লাভ রিঅ্যাক্ট, কেয়ার রিঅ্যাক্ট, যারা রিঅ্যাক্ট দাও না এখন একটা রিঅ্যাক্ট দিয়ে ফেলো। দেখো তো ফার্স্ট অফ অল তোমাদের প্রত্যেককে একটা জিনিস আমি বলি, যে কোনো পড়া, যে কোনো বই, যে কোনো সাবজেক্ট যখন তুমি করতে যাবা সবার আগে একটা জিনিস মাথায় আছে, সেটা হচ্ছে কি এই কাজটা যে আমি করতেছি এর প্রথম 10 মিনিট মনোযোগ যদি ধরে রাখতে পারো যে কেউ, তাহলে তার অ্যাটেনশন অটোমেটিক্যালি ইনক্রিজ হয়। ধরো তোমরা একটা বিষয় এখন পড়তে বসো, প্রথম 10 মিনিট ওই বইটা নিয়ে তুমি টেবিলে বসছো, প্রথম 10 মিনিট মনোযোগ ধরে রাখাটা সবচেয়ে হার্ডেস্ট কাজ, সবচেয়ে কঠিন কাজ দুনিয়াতে। কোন একটা কাজ করতে যে প্রথম 10 মিনিট মনোযোগ ধরে রাখা। তো তোমরা আজকে থেকে কি করবা, পড়তে যখন বসবা, ভাই আমার কথা একটু খেয়াল করো, খুবই ক্রিটিক্যাল জিনিসগুলো বলতেছি। প্রথম 10 মিনিট যে কোন মূল্যে তুমি মনোযোগ ধরে রাখবা, কারণ যার মধ্যে মনোযোগ দিয়ে আমরা তার মধ্যে আমরা মজা পাই যে কোনো ভাবে, বুঝতে পারছো? যে জিনিসের মধ্যে, যে জিনিস তুমি মন দিয়ে করবা ওই জিনিসের মধ্যে তুমি টেস্ট পাবা, ওই জিনিসের মধ্যে তুমি ইন্টারেস্ট পাবা, মজা পাবা, বুঝতে পারছো? নিজের বাসার টেবিল, নিজের পড়ার জায়গাটা, নিজের চেয়ার, নিজের বই খাতা, এগুলোকে ভালোবাসতে চেষ্টা করো, এগুলোকে নিজের কাছে আঁকড়ে রাখবা। এরপরে দেখো
এই প্রথম 10 মিনিট যে মনোযোগ দিয়ে কাজ করতে পারবা সে ঘন্টার পর ঘন্টা মনোযোগ দিয়ে কাজ করতে পারবা। আচ্ছা ঘুম আসলে কি করবো আমি সব দেখাবো। এরপরে সেকেন্ড জিনিসটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে কি তোমরা সবার একই অবস্থা যে ভাইয়া এতদিন পড়ি না, মনের অবস্থা খুব খারাপ ভাইয়া, পড়তে বসলে খালি এই শোক মনে পড়ে যে গত 1.5-2 বছরে কি করলাম, ও আগায় গেছে, সে আগায় গেছে, ও এটা করছে, ও পড়ছে, আমি পড়ি নাই ভাইয়া, আমি পিছিয়ে পড়ে আছি। এই যে রিগ্রেট, একদম ক্লিয়ারলি না, নো রিগ্রেট মাইন্ডসেট। তুমি পাবেল ভাইয়ের ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি হইছো, তোমার রিগ্রেট করার কোনো দরকারই নাই। একদম শূন্য থেকে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে শুরু করাচ্ছি, একদম শূন্য থেকে পড়াবো একদম অ্যাডভান্স লেভেল বেস্ট পর্যন্ত। বুঝতে পারছো? তো তোমার রিগ্রেট করার কোনো দরকারই নাই ভাইয়া। সবচেয়ে দুঃখের জিনিস হচ্ছে ধরো তোমরা একটা বিয়েতে গেছো বা তোমার বান্ধবী বন্ধুর জন্ম গেছে, বিয়ে গেছে, গত 2 দিন তোমার নষ্ট হয়েছে, তো আজকে এসে যে পড়তে বসবা আর ওই শোকই মাথাতে যায় না যে গত 2 দিন আমি অনেক সময় নষ্ট করছি, আমি কই থেকে শুরু করবো না। এত ভাবাভাবির দরকার নাই, যে কোনো একটা চ্যাপ্টার, যে কোনো একটা টপিক, নাহলে আমার ক্লাস একটা ঢুকে যাও, আমার গ্রুপে আসো, যে ক্লাস হয়ে গেছে রেকর্ডেড আছে একটা দেখা শুরু করো, তুমি টু দা পয়েন্টে আসো ভাইয়া। মাথা ব্যথা করে ভাইয়া, বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথা ব্যথা করে কেন জানো? ডিহাইড্রেশনের কারণে। ওরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করে না, তোমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করো না, এই কারণে বডি ডিহাইড্রেটেড হয়ে থাকে, যে কারণে মাথা পেইন করে। ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশে আমরা খুব কম পানি পান করে, ম্যাক্সিমাম মানুষের মাথা ব্যথার কারণ ডিহাইড্রেশন। এখন দেখো কোনো ধরনের রিগ্রেট মনের মধ্যে আনা যাবে না, চিল ভাই চিল। এটা ফাইনাল ডিভিশন ব্যাচ, তোমার A to Z সব কমপ্লিট হয়ে যাবে একদম শুরু থেকে, শূন্য থেকে। ক্লিয়ার ব্যাপারটা? তো তোমার মনের মধ্যে রিগ্রেট রাখার কোনো দরকারই নেই, কোনো দরকারই নেই। আমি তো আছি এক ভাই, তোদেরকে আমি বলি 2 মাস পরে জিপিএ 5 পাওয়া যায়, 2 মাস পরে জিপিএ 5 পাওয়া যায়। এরকম আমি তোর 1000 উদাহরণ দিতে পারবো, 1000 যারা 2 মাস পরে কি রে জিএপি হয়ে যাচ্ছে, জিপিএ লিখতে যে, ঠিক আছে, 2 মাস পরে জিপিএ 5 পাওয়া যায়। আমি তোমাদেরকে 1000 স্টুডেন্টের উদাহরণ দিতে পারবো যারা আমার ব্যাচের 2 মাস পরে জিপিএ 5 পাইছে। 2 মাস। আমার বন্ধু বান্ধব আছে যারা 2 মাস পরে জিপিএ 5 পাইছিল, 1.5 মাস পরেও পায়, কিন্তু 1 মাসে টাফ হয়ে যায়। তো তোমাদের 2 মাস না, তোমাদের এখনো সময় আছে কত? 4 মাস। এখনো তোমাদের সময় আছে কত? এখনো সময় আছে 4 মাস। আচ্ছা, প্রিন্স সাগর চৌধুরী কমেন্ট করছে, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো ফোন রেখে পড়তে বসা। ভাইয়া পৃথিবীর, আচ্ছা তোমাদের যারা আছো, যাদের মনোযোগ বসে না, আমি একটা কথা বলি তোদেরকে, আমি একটা জাস্ট একেবারে সহজ একটা কাজ দিয়ে এরপরে যদি মনোযোগ না বসে আমার একটা গালি দিবা আইসা। সেটা হচ্ছে কি, যখন পড়তে বসবা হাতের সামনে, যখনই পড়তে বসবা সামনে একটা খাতা রাখবা আর হাতে একটা কলম রাখবা। দেখি কার মনোযোগ এদিক ওদিক যায়। তুমি বিশ্বাস যদি না হয় এখনই তুমি প্র্যাকটিক্যাল করে দেখো। যখন তুমি পড়তে বসবা সামনে একটা খাতা নিবা আর হাতে একটা কলম নিবা, তারপর পরে দেখি কিভাবে মনোযোগ বাইরে যায়। জীবনেও তোমার মনোযোগ বাইরে যাবে না, জীবনেও বাইরে যাবে না। সামনে একটা শুধু তুমি খাতা খোলা রাখবা আর হাতে একটা পেন রাখবা। যে ছেলে বা মেয়ে হাতে কলম রেখে সামনে খাতা রেখে বই পড়ে তার মনোযোগ এদিক ওদিক যাওয়ার চান্সেস ভেরি রেয়ার, তার মনোযোগ এদিক ওদিক হয় না। কিন্তু কার মনোযোগ যায় জানো? যে যার হাতে কলম নাই, যার সামনে খাতা নাই, শুধু একটা বই নিয়ে বইছে, হাতে কলমও নাই, খাতা নাই, কিছু নাই, শুধু একটা বই নিয়ে বইছে, ওর মনোযোগ জীবনও বসবে না পড়ায়, ওর মনোযোগ জীবনও বসবে না। পড়ায় মনোযোগ বসে দিলে হাতে কলম রাখতে হবে, সামনে খাতা রাখতে হবে। এই টেকনিক তুমি এখন ইউজ করে দেখো। তোমরা এখানে কে কে আছো যে ভাইয়া আসলেই তো আমি যখন হাতে কলম রে সামনে খাতা রে পড়ে আমার মনোযোগ থাকে, কে কে আছো এটা ফিল করছো অলরেডি? বলো। আচ্ছা, 2 মাস পরে এসএসসি তে প্লাস পাইছিলাম, এই এসএসসি তে 2 মাস পরে প্লাস পাওয়া সম্ভব। ক্লাসটাতে তোমরা যারা লাইক দাও না এখনই লাইক দিয়ে ফেলো, ক্লাসটাতে যারা লাইক দাও না এখনই তোমরা লাইক দিয়ে ফেলো, লাইক বাটন একটা হিট করো। ওকে, এরপর আসো, কখনো তোমরা 45 মিনিট পড়ার দরকার নাই। এই জিনিসগুলো একটু খেয়াল রাখো আগামীতে, তাহলে তুমি লং লাস্টিং একটা গেম প্লে করতে পারবা, লং লাস্টিং গেমটা তুমি খেলে যেতে পারবা। আর যদি তুমি একদিন মরে বেঁচে পড়ো, পরের দিন তুমি ক্লান্ত, এরকম করার দরকার নাই। তো লং লাস্টিং এ পড়াশোনা করতে হলে কি করতে হবে ভাইয়া? 45 মিনিটের বেশি পড়াশোনা করার দরকার নাই। যে যাই বলুক, তুমি যে কোনো একটা স্যারের একটা অ্যাডভাইস মেনে চলো। কয় মিনিট পর তুমি? 45 মিনিট। আচ্ছা, এখন আমি তোমাদেরকে আরো ক্লিয়ার বলে দেই। তুমি আজকে ইংলিশ পড়বা 2 ঘন্টা 15 মিনিট। কতক্ষণ? 2 ঘন্টা 15 মিনিট তুমি পড়বা ইংলিশ বা বাংলা বা ম্যাথ বা আইসিটি কোনো একটা সাবজেক্ট, তুমি 2 ঘন্টা 15 মিনিট পড়বা। তুমি এটা একটানা 2 ঘন্টা 15 মিনিট পড়ার দরকার নেই। তুমি কি করবা? প্রথমে 45 মিনিট পড়বা,
কয় মিনিট 45 মিনিট 45 মিনিট পরে একটা ব্রেক 5 মিনিট বা 7 মিনিট একটা ব্রেক, পানি খাইলা, রুমের মধ্যে একটু হাঁটলা, কিছু একটা করলা, আচ্ছা 5 মিনিট ব্রেক বা 7 মিনিট ব্রেক, এরপরে তুমি আবার 45 মিনিট করলা, 45 আর 45 1 ঘন্টা 30 মিনিট। আচ্ছা এরপরে কি, এরপর তুমি 45 মিনিট পরে আবার একটা ব্রেক নিলা, তারপর তুমি আবার 45 মিনিট পড়লা, তাহলে তোমার হইলো কত, তোমার হলো 2 ঘন্টা 15 মিনিট। কত হলো 2 ঘন্টা 15 মিনিট। তাহলে এইভাবে পড়তে তোমার কিসের কষ্ট আমার একটু তুমি বলো তো। 45 45 45 করে দেখবা তোমার মনোযোগও দীর্ঘক্ষণ থাকে, দেখবা তোমার ক্লান্ত বোধ লাগে না, দেখবা তোমার ব্রেনের উপর অতিরিক্ত প্রেসার পড়ে না, পড়াশোনার প্রতি মন উঠে যায়, এটাও ফিল হবে না। কারণ তুমি 2 ঘন্টা 15 মিনিট থেকে পড়ো, তুমি 3 ঘন্টা পড়বা মনে করো, 45 মিনিট করে তুমি 4 বার পড়ো, তুমি 3 ঘন্টা পড়বা মনে করো, 3 ঘন্টা তুমি কিভাবে পড়বা, 45 মিনিট করে তুমি 4 বার পড়ো, বাস তোমার অটোমেটিক 3 আওয়ার হয়ে যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? এইভাবে 45 মিনিটের বেশি না, 45 মিনিট পরে 5 মিনিট উঠো, 5 মিনিট হাঁটো, 5 মিনিট একটু পানি খাও, একটু মুড়ি খাও, কিছু একটা করো, করে আবার স্টার্ট করবা। ক্লাসটা যারা দেখতেছো লাইকে যারা ক্লিক করো না, লাইক বাটনটাতে একটু ক্লিক করো, যারা রিঅ্যাক্ট দাও নাই ভাই, আপনার প্রত্যেকটা কথা মেনে চলি, নোটও নেই, আজকে যে আমাদের গাইডলাইন দিচ্ছে এটাও নোট করতেছি। শুনো, যারা নোট করে পড়াশোনা করবা, আমি বলতেছি সামনের দিকে আসতেছে, তো এইভাবে ডেইলি তুমি যা পড়বা 45 মিনিট করে ব্রেক নিয়ে পড়বা, এবং প্রতিদিন 2 ঘন্টা ইংলিশ পড়ার চেষ্টা করবা। যদি তোমার ইংলিশের অবস্থা জঘন্য হয়, যে সাবজেক্টে তোমার জঘন্য অবস্থা, ওটা তুমি মিনিমাম প্রতিদিন 2 ঘন্টা পড়বা। যে বাংলা যদি ইংলিশ হয় ইংলিশ, যদি আইসিটি ইকোনমিক্স হলে ইকোনমিক্স, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, যেটাতে তোমার প্রবলেম জঘন্য অবস্থা, ওটা 2 ঘন্টা পড়বা, একবারে 2 ঘন্টা না 45 মিনিটস করে, 45 মিনিট করে। আচ্ছা এরপরে দেখো ভাইয়া, এইবার আছে আলটিমেট অ্যাডভাইস। শোন, আমি আমার লাইফে টপার ছিলাম, কোনোদিন কোনো পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড ছাড়া কোনোদিন থার্ড হই নাই, হয় ফার্স্ট নয় সেকেন্ড, ফার্স্ট নয় সেকেন্ড, ফার্স্টই বেশি হয়েছে লাইফে। সো এই যে আমি একটা কাজ করছি, যেটা আমি অনেকটা আরো টপারদেরও করতে দেখছি, আমি নিজেও টপার ছিলাম, আজীবন নোট করা। ভাই নোট তৈরি করতেই হবে, নোট করাই লাগবে ভাই, এটা আমার জন্য না, এটা তোমার নিজের জন্য। আমি পারুল চৌধুরী, আমি মনে করো বাংলাদেশে ইংলিশের বেস্ট লেকচার শিট দেই তোমাদেরকে, মনে করো বেস্ট, আমি তোমার যত বেস্ট লেকচার শিট দেই না কেন, তোমার নিজের নোট তৈরি করতেই হবে। আজকে আমি রাইট ফ্রম বার্ডস পড়াবো, আমি তোমার এই লেকচার শিট দিয়ে দিব, পিডিএফ পেয়ে যাবো বুক থেকে, তারপরেও তোমার নিজের নোট থাকতে হবে। কারণ এই লেকচার শিট, যে কোনো স্যারের লেকচার শিট সব ঠিক আছে, অল পারফেক্ট, কিন্তু দিন শেষে নিজের জায়গায় নিজে ঠিক থাকতে হবে। তুমি নোট যখন করো, এটা তোমার নিজের ভাষা, ওটা তোমার নিজের ডিকশনারি অনুযায়ী হয়। তুমি যখন নোট করো তখন তোমার নিজের নোট পড়তে মনে হয় এটা আমার নোট, এটা আমি পারি, কিন্তু যখন আরেকজনের একটা লেকচার শিট বা অন্য কিছু পড়ো, তখন ওই জিনিসটা আপন ফিল হয় না, ওটা তোমার ভাষায় না। কিন্তু নোট করে মানুষ কার ভাষায়? নোট করে মানুষ নিজের ভাষায়। যখন মানুষ নোট করে পড়ে, ওইটার সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যায়। নোট করে পড়লে সাথে সাথে পড়াটা অ্যাবজর্ব হয়ে যায়, সাথে সাথে ব্রেন মাইন্ড ওই জিনিসটাকে নিয়ে নেয়, অ্যাকসেপ্ট করে নেয়। তো নোট তৈরি করতে হবে, এবং তুমি লেকচার শিট রিভিশন দিতে যদি তোমার 1 ঘন্টা লাগে, তোমার নিজের তৈরি করা নোট রিভিশন করতে তোমার লাগবে 25 মিনিট 20 মিনিট। তো নোট করা মানে সে বেস্ট স্টুডেন্ট হয় অলরেডি, সে বেস্ট স্টুডেন্ট নয়, সে বেস্ট স্টুডেন্ট হইতে যাচ্ছে। যারা, আমি একদম এটা কোট করে সিগনেচার করে দিচ্ছি, যারা নোট করে হয় তারা অলরেডি বেস্ট স্টুডেন্ট, না হয় তারা শীঘ্রই বেস্ট স্টুডেন্ট হয়ে যাবে যারা নোট করে পড়ে। বুঝতে পারছো? কারণ এরা খারাপ সুযোগই নাই। যারা নোট, তোমরা যারা বলো যে ভাই আমি অ্যাভারেজ স্টুডেন্ট, আমি টপার হইতে চাই, আমি ভালো করতে চাই, আমি অনেক ভালো রেজাল্ট করতে চাই, কিন্তু আমার বর্তমান অবস্থা খারাপ, ভাই তুমি নোট করে পড়াশোনা করো, যা করবা নোট করবা, যা করবা নোট করবা, আর প্রত্যেক একদিন শুধু ওই নোট চোখ বলা, ওই নোটটা রিভিশন দিবা, দেখো তোমার গেম কই থেকে কই যায়। ওকে, এরপরে সপ্তাহ ভাগ করে পড়তে পারো, যারা ইংলিশ রিভিশন দাও বা অন্যান্য সাবজেক্ট রিভিশন দেয়, এগুলো করতে পারো। এক সপ্তাহে প্যাসেজ উইক, ওই সপ্তাহে শুধু প্যাসেজ পড়বা, একটা গ্রামার উইক, ওই সপ্তাহে শুধু গ্রামার পড়বা, একটা রিটেন উইক, ওই সপ্তাহে শুধু রিটেন পড়বা। বলেন ভাই, বলেন। হ্যাঁ হ্যাঁ, যান, আমার নাম্বার দিয়ে দেন, আমি ফোন দিচ্ছি ওনারা, বা ওনার নাম্বারটা একটু আমার দিয়ে দেন, আমি ফোন দিচ্ছি ওনারা আধা ঘন্টা পরে, ঠিক আছে? সদর 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 জি, গোবর সদর জি। আরে না না, ওকে। এরপর দেখো, মাত্র 6 সপ্তাহে তোমার ইংলিশ প্রত্যেকটা কাজ তোমাকে কিভাবে করতে হবে? তোমাকে করতে হবে চ্যাপ্টার ওয়াইজ। কিভাবে ভাইয়া? একদম চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টার। তুমি প্রত্যেকটা জিনিস এইভাবে, তুমি যদি চ্যাপ্টার বাই চ্যাপ্টার, শোনো, পড়াশোনার 2 ধরনের, একটা কথা আমি একটু তোমাদেরকে বলে যাই, সেটা হচ্ছে কি ভাইয়া,
পড়াশোনা দুই ভাবে করতে পারবে, একটা হচ্ছে টাইম ওরিয়েন্টেড, একটা হচ্ছে টপিক ওরিয়েন্টেড। তোমরা সবসময় টপিকে ফোকাস করবা যে আজকে আমি এই 5টা টপিক শেষ করব, আজকে আমি এই সিলেবাসের এই 10টা জিনিস শেষ করব, আজকে আমি এই 4টা চ্যাপ্টার পড়বো, আজকে আমি এই জিনিসটা পড়বো। টাইম ওরিয়েন্টেড এর চেয়ে টপিক ওরিয়েন্টেড পড়াশোনায় মনোযোগ বেশি, যে আজকে আমি এই 5টা গ্রামার শেষ করবো, ওই 5টা গ্রামার না শেষ করা পর্যন্ত আমি উঠবো না, ব্রেক নিবা 45 মিনিট পর পর, কিন্তু টপিক ওরিয়েন্টেড পড়াশোনাটা বেটার। ওকে, এখন আসো তাহলে আমরা সামনের দিকে যাইতে পারি, মেইন পড়াশোনা থেকে আমরা যেতে পারি রাইট ফর্ম ভার্বস এ। বলো তোমাদের বিষয়গুলো কি ক্লিয়ার হইছে যে কি কি করতে হবে, আর এই জিনিসগুলোতে তোমার বস হইতে হবে। এই যে যে বিষয়গুলো আছে ইংরেজিতে যদি 90 পাইতে চাও এক এক বিষয়ে, এই জিনিসগুলোতে তোমাকে বস হতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলোতে তোমাকে বস হতে হবে, এই বিষয়গুলোতে তোমার বস হইতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? দেখো এখন আমরা ওকে মা ইমা লিখছে, জানতাম কল আসবে। আর কি কি জানা তুই আমার ব্যাপারে? ওকে, ক্লাসটা যারা শেয়ার করো না বন্ধুদেরকে শেয়ার করতে পারো। ভাইয়া ইংলিশ আইসিটি ইংলিশ বাংলা নোট করে বাকিগুলো কি করতে হবে, বাকিগুলো করলে তোমার জন্য ভালো ভাইয়া। ওকে, তো আমরা কি শুরু করতে পারি? বলো আমরা কি শুরু করতে পারি? রাইটস অফ ভার্বস আমরা টপিকে ঢুকতে পারি এখন ভাইয়া পুরা? বলো, অনেক স্টুডেন্ট ক্লাস করতেছে আমাদের আজকে। একজন লিখছে ভাইয়া আপনার মতো বড় লোক হইতে চাই। বড় লোক হয়ে যাবা, পরিশ্রম করতে শেখো, টু দা পয়েন্ট স্মার্ট ওয়ার্ক করতে শেখো, হয়ে যাবা। ওকে, তাহলে আমরা পড়া শুরু করতে পারি বিসমিল্লাহ বলে? ঠিক আছে, তাহলে আমরা পড়াশোনা শুরু করতে পারি। চলেন আমরা তাহলে সামনের দিকে আগাবো। ওকে, দেখো সো তুমি তোমাদেরকে একটা জিনিস আমি একটু বলে দিই, এখন আমরা ভাইয়া মেইন টপিকে ঢুকবো, ঠিক আছে? বিসমিল্লাহ বলে আজকে 25 তারিখ 25শে ফেব্রুয়ারি ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 25 ব্যাচের। এখন আসো আমরা আসি, স্টার্ট করি। একটা কথা বলে দিই, পৃথিবীতে যত 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 আমার টিচারদেরও দেখছি, যত ভালো ভালো শিক্ষকদের দেখছি, সবাই দেখবা যারা ভালো লেভেলের টিচার, যাদের ওই টপিকে আসলে জ্ঞান আছে, তারা দেখবা অলওয়েজ পড়ানো শুরু করে রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে। কি দিয়ে? যত ভালো ভালো টিচার দেখবা সব কি দিয়ে শুরু করে? রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে। কেন রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে শুরু করে জানো? কারণ রাইট ফর্ম অফ ভার্বস এর মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি বেসিক ইংলিশ ঢোকানো। কিসের মধ্যে? রাইট ফর্ম অফ ভার্বস এর মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি বেসিক ইংলিশ ঢোকানো। এই টপিক দিয়ে যখন শুরু করা হয় তখন এটা বেসিক থেকে শুরু হয়। কি থেকে শুরু হয়? বেসিক থেকে শুরু হয়, বা এই টপিক পড়তে পড়তে, এই টপিক পড়ার সাথে সাথে অনেক ইংলিশের বেসিক জিনিস চলে আসে। এই কারণে যত ভালো ভালো শিক্ষক আছেন দেখবা সবাই ইংরেজি শুরু করে রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে। তো চলো আমরা রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে শুরু করি। এখন আসো রাইট ফর্ম অফ ভার্বস, এই টপিকটার নামটা একটু তোমাদেরকে খেয়াল করতে হবে। আমি একবারে পানি বানাই দেবো তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস। এক একজন স্যার রাইট ফর্ম ভার্বস, অনেক শিক্ষকরা আছেন যারা 40টা রুল পড়ায়, কেউ 42টা রুল পড়ায়, কেউ 30টা, কেউ 28টা। তোমাদেরকে আমি রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস পড়াবো মাত্র 6টা। কয়টা রুলস পড়াবো? মাত্র 6টা। এই 6টার মধ্যে এর বাইরে তোমরা কিছু পাবো না। এই 6টা রুলের মধ্যে এ টু জেড তুমি 100% কমন পাবা এই 6টা রুলের মধ্যে থেকে। এর বাইরে তোমার কোনো কিছু পড়া লাগবে না। চলো এখন আমরা শুরু করি, মাত্র 6টা রুল পড়াবো তোমাদেরকে। আসো এখন দেখি আমরা স্টার্ট করি, আজকে কত দূর যেতে পারি। তো রাইট ফর্ম অফ ভার্বস এ একবারে সহজে 5 এর মধ্যে 5 বা 7 এর মধ্যে 7 পাইতে গেলে তোমাকে আগে ওই বিষয়টা সম্পর্কে ধারণা রাখতে হবে যে এটা কোশ্চেন প্যাটার্নটা কিরকম হয়, কিরকম আসে। এখন আসলে আমরা একটু দেখি প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় রাইট ফর্ম অফ ভার্বস এ। তো সবার আগে রাইট ফর্ম অফ ভার্বস এ তোমাকে কি দিবে? একটা কোশ্চেন দিবে যেখানে 10টা শূন্যস্থান থাকবে বা 10টা গ্যাপ থাকবে। এখন ওইটাই কোশ্চেন, ওইটার মধ্যে 2-3টা সিম্পল বিষয় তোমাকে খেয়াল করতে হবে। যদি তুমি খেয়াল করো তাহলে রাইট ফর্ম অফ ভার্বস তোমার কাছে পানি। তাহলে পানি কোন জিনিসগুলো খেয়াল করতে হবে? সবার আগে ওই যে প্যাসেজটা বা বিষয়টা বা ঘটনাটা তুলে দিছে স্যার, ওই ঘটনাটা বা বিষয়টা কোন টেন্সে আছে। যেমন চলো আমি একদম প্র্যাকটিক্যালি দেখা দিই। রাইট ফর্ম অফ ভার্বস এ যারা 5 আউট অফ 5 পাইতে চাও, ক্লাস কেউ মিস দিও না, ফাইনাল রিভিশন ব্যাচে ক্লাস কেউ মিস দিও না। দেখো এই যে একটা প্যাসেজ এখানে আমরা দেখতে পাচ্ছি, এইচএসসি 2019 এর কোশ্চেন খ সেট। এটা 4টা বোর্ডে আসছে এই কোশ্চেনটা। কয়টা বোর্ডে? 4টা বোর্ডে আসছে।
এখন টিচ ইজ এ নোবেল প্রফেশন। এখন এই যে জিনিসটা এখানে আছে এটা নিশ্চয়ই একটা টেন্সে আছে, হয় প্রেজেন্ট টেন্সে আছে, না হয় পাস্ট টেন্সে আছে, না হয় ফিউচার টেন্সে আছে, নয় প্রেজেন্ট আর পাস্ট মিলে আছে, তাই না? এরকম আছে বিষয়টা। এখন এই যেটা এটাতে একবারে সহজে তুমি 10টাই অ্যানসার করতে পারবা। কিভাবে পারবা সেই জিনিসটা আমি দেখাবো। এই যে একটা স্যাম্পল কোশ্চেন, রাইট? চলো এখন আমি তোমাদেরকে বলি। তো এরকম একটা কোশ্চেন তোমাদেরকে দিবে, এরকম কোশ্চেনটা দিয়ে কি বলবে, এটা তুমি অ্যানসার করো। সবার আগে তুমি যদি ফুল মার্কস পাইতে চাও তোমাকে খেয়াল করতে হবে ওই প্যাসেজটা বা ঘটনাটা যে প্রশ্নটা তোমাকে দিছে সেটা কোন টেন্সে আছে, কিসে আছে, কোন টেন্সে আছে, কোন টেন্সের ওটা। টেন্স যদি তুমি ধরতে পারো তাহলে তোমার 50% অ্যানসার সলভড, 50% অ্যানসার তুমি অটোমেটিক পারবে। আসো এখন দেখো, প্রশ্ন যে বছর সহজ করে স্যাররা, ঘটনা বা বিষয়টা সেই বছর দেয় প্রেজেন্ট টেন্সে, মানে বর্তমান কালের ঘটনা। প্রশ্ন যদি স্যার সহজ করে রাইট ফর্ম ভার্বসে, তখন ঘটনাটা দেয় প্রেজেন্ট টেন্সে। প্রশ্ন যদি স্যার মিডিয়াম করে, মাঝারি ধরনের, কঠিনও না সহজ না, মিডিয়াম, সেই বছর স্যার ওই ঘটনাটা দিবে পাস্ট টেন্সে। কিসে দিবে? পাস্ট টেন্সে। আর যে বছর স্যার প্রশ্ন কঠিন করতে চায়, প্রশ্ন কঠিন করলে তখন ঘটনা বা বিষয়টা প্রেজেন্ট আর পাস্ট মিলায় দেয়। প্রেজেন্ট টেন্সে অর্ধেক দেয়, পাস্ট টেন্সে অর্ধেক দেয়। স্টুডেন্টরা ধরতেও পারে না যে কোন অংশ প্রেজেন্ট আর কোন অংশ পাস্ট, কারণ ওদেরকে এত ডিপলি শেখাই না, স্যাররা যায় না কলেজে। বিষয়টা রাইট ফর্ম একদম সহজ। তুমি যদি ধরতে পারো ঘটনাটা কিসে আছে, প্রেজেন্টে না পাস্টে, তুমি যদি ধরতে পারো যে ঘটনাটা প্রেজেন্টে না পাস্টে, প্রেজেন্টে থাকলে 3টা বা 4টা অ্যানসার হয় ভার্বের V1, জাস্ট ভার্বের V1 যা আছে তাই। আর যে প্রশ্ন মিডিয়াম করে, অতটা কঠিন না সহজ না, মাঝারি, তখন সেই বছর প্রশ্ন পাস্ট টেন্সে দেয়। পাস্ট টেন্সে মানে কি জানো? ম্যাক্সিমাম অ্যানসার 3 থেকে 4টা, মিনিমাম ভার্বের V2। তো 3 থেকে 4টা মানে তুমি 2 মার্কস অটোমেটিক পেয়ে যাবা যদি তুমি খালি টেন্সটা ধরতে পারো। যদি তুমি শুধু টেন্সটা ধরতে পারো। একজন লিখছে হ্যান্ডসাম স্যার, তুমি পড়াশোনার দিকে মনোযোগ দাও, স্যারের হ্যান্ডসামনেসের দিকে না। ওকে, তো সহজ করলে প্রেজেন্ট টেন্সে ঘটনা দিবে, আর মিডিয়াম করলে পাস্ট টেন্সে ঘটনা দিবে, আর কঠিন করলে অর্ধেক প্রেজেন্টে দেয় অর্ধেক পাস্টে দেয়। এখন আমরা কি করব? আমরা সবই প্র্যাকটিস করব। আমরা এই কঠিনটাও প্র্যাকটিস করব, মিডিয়ামও করব, সহজও করব, বোর্ড কোশ্চেন সবই আমরা প্র্যাকটিস করে ফেলবো। এখন আসো তাহলে এই জিনিসটা কি ধরতে পারছো? রাইট ফর্ম ভার্বসে 1 নাম্বার কথা, তোমার অ্যানসার করার আগে খেয়াল করতে হবে ঘটনাটা কোন টেন্সের। যে বিষয়টা তুলে ধরছে ওটা কি প্রেজেন্ট টেন্সে ধরছে না পাস্ট টেন্সে ধরছে। প্রেজেন্টে ধরলে মিনিমাম 3-4টা অ্যানসার পাওয়া ভার্বের V1, পাস্ট টেন্সে পারলে মিনিমাম 3-4টা অ্যানসার পাওয়া ভার্বের V2। ব্যাস, এটা হচ্ছে 1 নাম্বার বিষয় গেল। এখন আসো আমরা এইটা আছে আজ, এটা আছে থাম রুল, এটা আছে তোমার বুঝতেই হবে, এটা মনে রাখতেই হবে, এটা মেইন রুল না, কিন্তু এটা আছে স্টার্টিং। এটা না ধরতে পারলে তুমি কখনোই আশাও করতে পারো না যে তুমি রাইট ফর্ম ভার্বসে ফুল মার্কস পাবা। আগে তোমাকে এটা ধরতে হবে ঘটনা প্রেজেন্ট আছে নাকি ঘটনা পাস্ট আছে নাকি প্রেজেন্ট আর পাস্ট মিক্স। ক্লিয়ার ব্যাপারটা? এখন আসো আমরা রাইট ফর্ম ভার্বসের রুলসে যাব। শোনো, এই পৃথিবী বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশের বয়স কত বলো? 1971 সালে আমরা স্বাধীন হয়েছি না? সবাই একটা কথা খেয়াল করো, 1971 সালে আমরা স্বাধীন হয়েছি, আজকে হচ্ছে 2025 সাল। এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এটা হয় নাই যে রাইট ফর্ম অফ ভার্ব আসছে আর সেই প্রশ্নের মধ্যে অ্যাক্টিভ প্যাসিভ আসে নাই। আমরা কিন্তু পড়াশোনায় ঢুকে যাচ্ছি আস্তে আস্তে, খেয়াল করো। এই স্বাধীন বাংলাদেশে কোনোদিন এমন হয় নাই যে পরীক্ষাতে রাইট ফর্ম অফ ভার্ব আসছে কিন্তু সেই রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে অ্যাক্টিভ প্যাসিভ আসে নাই বা প্যাসিভ পরীক্ষাতে আসে নাই, এটা কোনোদিন হয়ই নাই। কিন্তু ঝামেলা কি, বাংলাদেশের 100টা স্টুডেন্টের মধ্যে 96% স্টুডেন্ট ধরতেই পারে না যে প্যাসিভ কোথায় হয়। স্যাররাই ধরতে পারে না, তোর স্টুডেন্টরা কি করবে? প্যাসিভ 100% বাংলাদেশের ইতিহাসে এটা নাই যে রাইট ফর্ম ভার্বসে 10টা শূন্যস্থানের মধ্যে একটাও প্যাসিভ আসে না, এটা হয় নাই। 100% প্যাসিভ 1 নাম্বার রুল, 100% তোমরা প্যাসিভ পাবা, কিন্তু সমস্যা কি ধরতে পারে না যে কোন লাইন প্যাসিভ। তো এখন আমাদের শুরু হবে কি দিয়ে? অ্যাক্টিভ প্যাসিভ দিয়ে রাইট ফর্ম ভার্বসের মধ্যে। লেটস গেট স্টার্টেড। এখন তোমরা এক কথায় খেয়াল করো, প্রত্যেকে নোট নাও। ভয়েস মূলত 2 প্রকার, আরো অনেক ভয়েস আছে, কজিভ প্যাসিভ সহ আরো অনেক ভয়েস আছে, কিন্তু মেইনলি 2 প্রকার। কে কে তোমরা সবাই জানো যে ভাই অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। শোনো ভাইয়া, আমি একটা কথা আগের তো বলে দেই, আগামী 5 মিনিট তুমি খেয়াল করবা, এরপর তুমি পৃথিবীর যে কাউকে অ্যাক্টিভ প্যাসিভ শেখাইতে পারবা।
বাংলাদেশের মানুষের স্টুডেন্টদের প্রবলেম এটা যে ওরা প্যাসিভ চিনে না। তোমরা যারা এখানে আসো তোমরা প্রত্যেকে জাস্ট লাকি না, লাকির চেয়ে বেশি কিছু। তোমরা একটু খেয়াল করো যে কত সহজে প্যাসিভ চেনা যায়, কত সহজে প্যাসিভ চেনা যায়। জাস্ট একটু তোমরা খেয়াল করো নেক্সট 5 মিনিটস, এরপর তুমি যে কারো প্যাসিভ শেখাইতে পারো, আই সোয়ার। ক্লিয়ার? খেয়াল করো সবাই। অ্যাক্টিভ, অ্যাক্টিভ শব্দটার বাংলা কি জানো? অ্যাক্টিভ শব্দটার বাংলা হচ্ছে সক্রিয়। কি? সক্রিয়। আচ্ছা, আর এর চেয়ে সহজে এই পৃথিবীতে কেউ তোমার প্যাসিভ চেনাইতে পারবে না। জাস্ট খেয়াল করো। আর প্যাসিভ শব্দটার মানে কি? প্যাসিভ শব্দটার মানে হচ্ছে নিষ্ক্রিয়। প্যাসিভ শব্দটার মানে কি? নিষ্ক্রিয়। ঠিক আছে, নিষ্ক্রিয়। তো অ্যাক্টিভ মানে সক্রিয়, আর প্যাসিভ শব্দটার মানে হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়। এখন প্রত্যেকটা সেন্টেন্সে একটা জিনিস থাকে, ওই জিনিসটা যদি সক্রিয় হয় তারে বলে অ্যাক্টিভ, আর ওই জিনিসটা যদি নিষ্ক্রিয় হয় তারে বলে প্যাসিভ। অ্যাক্টিভ আর প্যাসিভ, অ্যাক্টিভ মানে সক্রিয়, প্যাসিভ মানে নিষ্ক্রিয়। প্রত্যেকটা সেন্টেন্সে একটা জিনিস থাকে, ওই জিনিসটা যদি কি বলতো, যে ভাই কোন জিনিসটা সক্রিয় হইলে তারে অ্যাক্টিভ ভয়েস বলে, কোন জিনিসটা নিষ্ক্রিয় হইলে তারে প্যাসিভ ভয়েস বলে। দেখি একটু কমেন্টটা আমি চেক করি। ওকে, এখন আসো। তো অ্যাক্টিভ মানে সক্রিয়, প্যাসিভ মানে নিষ্ক্রিয়। কমেন্টে দাও ওই জিনিসটা কে, নাম কি তার, সেন্টেন্সে তাকে কি বলে। তো অ্যাক্টিভ মানে সক্রিয়। এখন সক্রিয় কারা, সক্রিয় কাদেরকে বলে? তোমরা যে কেউ বলবা যে ভাই যে নিজের কাজ নিজে করতে পারে তারই সক্রিয় বলে। তো পৃথিবীতে নিজের কাজ নিজে কে করতে পারে? পৃথিবীতে সক্রিয় কারা? আশরাফুল মাখলুকাত, মানে মানুষ। পৃথিবীতে সক্রিয় কারা? মানুষ বা আশরাফুল মাখলুকাত। তো একটা সেন্টেন্সের কোন জিনিসটা বলো দেখি, কে কে পারছে? একটা সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ওই জিনিসটা। সেই সাবজেক্ট যদি সক্রিয় হয়, সেই সাবজেক্ট সক্রিয় বলতে কি হবে ভাইয়া? একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, মানে আই, উই, ইউ, হি, সি, দে, কোন ব্যক্তির নাম যে ব্যক্তিবাচক, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তারে বলে অ্যাক্টিভ। আর সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, অর্থাৎ এমন একটা জিনিস যে নিজের কাজ নিজে করতে পারে না। এই ফোনটা আমি যদি এখানে রেখে দিই, কিয়ামত পর্যন্ত এখানে পড়ে থাকবে। আমি যদি নিজে না চালাই, ওর চলার কোনো সাধ্য নাই। কিয়ামত পর্যন্ত এখানে পড়ে থাকলেও ও নিজে কেউ একটা কলও দিতে পারবে না, নিজে কিছু বলতেও পারবে না। এই স্মার্টবোর্ড আমি যদি এখানে না চালাই, ও কিয়ামত পর্যন্ত এখানে পড়ে থাকবে। একা একা অন হইতে পারবে? অফ হইতে পারবে? কিচ্ছু পারবে না, তাই না? কারণ এই বস্তুগত পৃথিবীতে যা কিছু আছে সবই কি? নিষ্ক্রিয়। তো প্রত্যেকটা সেন্টেন্সে, এখন আমি একদম শর্টে বলি, প্রত্যেকটা সেন্টেন্সের খেয়াল করবা তার সাবজেক্টের দিকে। কিসের দিকে? সাবজেক্টের দিকে। সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তারে বলে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে আমাদের কিছুই করার নাই, যা আছে তাই। কিন্তু সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, নিষ্ক্রিয় হয়, বস্তুবাচক মানে কি? নিষ্ক্রিয়, যে নিজের কাজ নিজে করতে পারে। আচ্ছা, পৃথিবীর ফুটবল, ফুটবল কি নিজে নিজে খেলতে পারে না? আমাদের দ্বারা খেলা হয়, আমাদের দ্বারা খেলা হয়। ভাত নিজের নিজে খাইতে পারে নাকি? আমাদের দ্বারা খাওয়া হয়, আমাদের দ্বারা খাওয়া হয়। আমি একবার একটা উদাহরণ দিয়ে তোমাদের অ্যাক্টিভ প্যাসিভ চিনে দিতেছি। তো সাবজেক্ট, এই কথাটা একটু মনে রেখো, নোট নিও। সাবজেক্ট সক্রিয় হইলে অ্যাক্টিভ, সাবজেক্ট নিষ্ক্রিয় হইলে তারে বলে প্যাসিভ। ভাইয়া চলেন এবার আমরা এক প্র্যাকটিসটাতে যাই, একেবারে পানির মতো সহজে বুঝতে পারবা। তোমাকে আমি দুইটা সেন্টেন্স দিলাম, এই সেন্টেন্স তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো। আই ইট রাইস। আচ্ছা, আমি শূন্যস্থান সহই দেই। আই ব্র্যাকেটে আছে ইট, হ্যাঁ, রাইস। এই যে একটা সেন্টেন্স, আর আমি আরেকটা সেন্টেন্স দিব জাস্ট একটু চেঞ্জ করে, সামান্য। রাইস ড্যাশ ইট বাই মি। এখন বলো এ নাম্বারে কি অ্যান্সার আর বি নাম্বারে কি অ্যান্সার? সবাই সঠিক উত্তর করে দিবা, কিন্তু কেন যে অ্যান্সার এটা আসছে তা তোমরা জানো না। অ্যান্সার সবাই পারো এটার, কিন্তু কেন তা পারবা না। ওকে, দেখো আমি একটু খেয়াল করি আমরা। ওকে, সবাই 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 আমরা একটু খেয়াল করি বাচ্চারা। দেখো বিষয়টা কি বলছে, এই সেন্টেন্সের সাবজেক্টটা কে? মাথা কিন্তু ফাটায় ফেলবো মনোযোগ না দিলে। এ তোমার এত সহজে বাংলাদেশে কেউ শিখাইতে পারবে না। খেয়াল করো, আই ট্রাইস, এখানে সাবজেক্টটা কে ভাইয়া? বলো সাবজেক্টটা কে? আই। আই কি? একজন ব্যক্তি। ব্যক্তি, আই মানে আমি। আচ্ছা, আমি তো ব্যক্তি, আমার কি ভাত খাওয়ার সক্ষমতা নাই? আমার কি ভাত খাওয়ার অ্যাবিলিটি নাই? আমি কি নিজের কাজ নিজে করতে পারি না?
অবশ্যই পারি। তো এই যে যে আই আছে সাবজেক্ট আসে ব্যক্তিবাচক সাবজেক্ট, ব্যক্তিবাচক হলে অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলে আমাদের কিছু করার নাই, যা আছে তাই। অ্যাক্টিভ পরীক্ষাতে আসে না, আসে কি প্যাসিভ। তো আই ট্রাইস, আই ইট, ইট থেকে যাবে। সর্বোচ্চ এখানে আই এর জায়গায় যদি হি থাকতো তাহলে হি দিলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে একটা এস বাই এস দিতাম, হি ইটস রাইস, রাইট। কিন্তু ভাইয়া এইবার সাবজেক্ট কে, পরেরটায় 2 নাম্বারে। সবাই একটু বুঝো ভাইয়া, সবাই একটু বুঝো, ক্লাসটা যারা শেয়ার করলে বন্ধুদেরকে মেনশন দিলে খেয়াল করো। 2 নাম্বারের সাবজেক্টটাকে, সাবজেক্ট হচ্ছে রাইস। রাইস কি ব্যক্তি নাকি রাইস বস্তু? রাইস বস্তু বা বস্তুবাচক। এখন ভাত কি নিজেরে নিজে খাইতে পারে? ভাত হচ্ছে বস্তু বা বস্তুবাচক। এখন এই সেন্টেন্সের যে সাবজেক্টটা আছে ভাত, রাইস, সেই রাইস প্রথম কথা সে কি ব্যক্তি না বস্তু? তোমরা সবাই বলো যে ভাই বস্তু, বস্তু মানে কি সে নিজের কাজ নিজে করতে পারে? ভাত কি নিজের নিজে খায়? হাই আমি ভাত, হাই আমি নিজের নিজে খাই, এরকম হয় না। ভাত নিজের নিজে খাইতে পারে না। কিয়ামত পর্যন্ত এখানে পড়ে থাকবে, তারপরেও কেউ না খাইলে সে কেউ খাইতে পারবে না, তাই না? তো ভাত বস্তুবাচক মানে কি নিষ্ক্রিয়। আর নিষ্ক্রিয়কে ইংরেজিতে কি বলে? নিষ্ক্রিয়কে ইংরেজিতে বলা হয় প্যাসিভ। নিষ্ক্রিয়কে ইংরেজিতে কি বলে? নিষ্ক্রিয়কে ইংরেজিতে বলা হয় প্যাসিভ। এখন বুঝতে পারছো যে প্যাসিভ কখন হয়? যখন সাবজেক্ট থাকবে বস্তুবাচক, যে নিজের কাজ নিজে করতে পারবে না। তো প্যাসিভ মানে কি? একেবারে সহজ। প্যাসিভ মানে নিতে হয় একটা অক্সিলারি ভার্ব। তো এইখানে অক্সিলারি ভার্ব কে ইজ, আর প্যাসিভ মানে মূল ভার্বের V3, ইট, অ্যাট, ইটেন। তাহলে রাইস ইজ ইটেন বাই মি। এইখানে ছিল আইট রাইস, আমি ভাত খাই, আমি ব্যক্তি ছিলাম তাই অ্যাক্টিভ, কিছু করার নাই। কিন্তু এইখানে সাবজেক্ট রাইস বস্তুবাচক বা বস্তু। বস্তু মানে কি বা বস্তুবাচকের ক্ষেত্রে কি হয়? is eaten by me, rice is eaten by me। প্যাসিভ মানে বস্তুবাচক, নিষ্ক্রিয় হবে সাবজেক্ট। সাবজেক্ট নিষ্ক্রিয় হলে প্যাসিভ, প্যাসিভ হলে কি হয়? টেন্স ও পার্সন যে অক্সিলারি ভার্ব নিতে হয় আর মূল ভার্বের V3 নিতে হয়। টেন্স ও পার্সন যে অক্সিলারি ভার্ব কে? টেন্স ও পার্সন যে অক্সিলারি ভার্ব is, কারণ ভাত আমরা আগেও খাইতাম, এখনো খাই, কাউকেও খাবো, তাই না? চিরন্তন। আর মূল ভার্বের V3 eaten। তো eat, at, eaten। ক্লিয়ার কথা? হাই আই এম রাইস। ওকে, ক্লিয়ার বোঝা গেছে? আচ্ছা, এইবারের উদাহরণটা যারা বুঝবা তারা রাইট ফরওয়ার্ড পানির মতো ক্লিয়ার, আমি তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিব প্রত্যেককে। দেখো এইবার আমরা একটু শিখি, কে কে এটা অ্যানসার করতে পারবা? এ উই ড্যাশ ব্র্যাকেটে আছে স্পিক ইন, দেখো উই স্পিক ইন ইংলিশ। দেখি বলো এইখানে অ্যানসার কি? আর একটা হচ্ছে বি নাম্বারটা। এইবার যে প্যাসিভ না চিনবি তার একদিন আর আমার যে কয়দিন লাগে। ইংলিশ ড্যাশ স্পিক, দেখো ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দা ওয়ার্ল্ড। এইবার বলো কোনটা অ্যাক্টিভ আর কোনটা প্যাসিভ বাচ্চারা? এইবার বলো দেখি কে কে বুঝছো, কে কে এখন আমাকে বুঝাইতে পারবা যে ভাইয়া এইটা এই কারণে অ্যাক্টিভ। হাই আমি ভাত, আমি নিজের নিজে খাই। ওকে, তোমরা মজা পাইছো না? ক্লাসটা যারা মেনশন দাও নাই, বন্ধুদেরকে শেয়ার দাও নাই, আর ফাইনাল ডিভিশন ব্যাচে যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। লাইক বাটনে ক্লিক করো নাই কে কে? যারা ক্লাসটা দেখতেছো কিন্তু রিঅ্যাক্ট দাও নাই, দ্রুত রিঅ্যাক্ট দিয়ে ফেলো। লাইক দাও নাই যারা, দ্রুত লাইক দিয়ে ফেলো। ওকে, বলো এইবার তুমি আমারে বুঝাই বলো এখানে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। অনেকে অ্যানসার করছে ভাই এ অ্যাক্টিভ বি প্যাসিভ। কেন এ অ্যাক্টিভ? কারণ ওই কি ব্যক্তি, ব্যক্তি মানে কি সে সক্রিয়, সক্রিয় মানে কি অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলে কিছু করার নাই। উই ফার্স্ট পারসন এস বাই এস হবে না, যা আছে তাই। উই স্পিক ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলি। এখন আমরা কি মানুষ, আমাদের ইংরেজিতে কথা বলার ক্ষমতা আছে না? ডেফিনেটলি উই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু স্পিক ইন ইংলিশ, রাইট? উই আর স্পিকিং ইন ইংলিশ, উই আর প্র্যাকটিসিং ইংলিশ, উই আর রেগুলারলি প্র্যাকটিসিং ইংলিশ, ফ্লুয়েন্টলি উই আর স্পিকিং ইন ইংলিশ। সো স্পিক করার অ্যাবিলিটি আমাদের আছে, উই আর ক্যাপেবল অফ, রাইট? সো ইংলিশের ক্ষেত্রে আমরা সাবজেক্ট, উই ব্যক্তি, ক্ষমতা আছে আমাদের করা, আমরা সক্রিয় তাই অ্যাক্টিভ। কিন্তু পরেরটাতে এইবার সাবজেক্ট কে? এইবার সাবজেক্ট যে ভদ্র মহোদয় তার নাম ইংলিশ, সে নিজেই কি ইংলিশ। আর ইংলিশ কি নিজে নিজে বলে হাই আই এম ইংলিশ, লেটস টক টু মি, হাই হ্যালো আই এম ইংলিশ, এরকম কি বলে? ইংলিশ কি নিজে নিজে বলে যে হাই আই এম ইংলিশ প্লিজ টক টু মি? না, ইংলিশ নিজে নিজে বলতে পারে না, কারণ ইংলিশ ব্যক্তি না, ইংলিশ বস্তু না, বস্তুবাচক। ইংলিশ ব্যক্তি না, ইংলিশ বস্তু না ডিরেক্টলি, কিন্তু বস্তুবাচক। সো এই যে ইংলিশ সাবজেক্টটা আছে, কি করতে হবে তোমাকে?
এই ইংলিশ সাবজেক্টের চিন্তা করো কি অ্যাক্টিভ নাকি ও প্যাসিভ। ও তো নিষ্ক্রিয়, নিজে নিজে বলতে পারে না, তো নিজে নিজে বলতে যে না পারে সে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে প্যাসিভ। প্যাসিভ মানে কি একবার সহজ টেন্স অফ পারসন যে একটা অক্সিলারি ভার্ব নিলা ইজ। আগেও মানুষ ইংরেজি বলছে, এখন ইংরেজি বলে, ভবিষ্যতে বলবে। একবার সূর্য পূর্ব দিকে উঠছে, এখনো ওঠে, ভবিষ্যতে উঠবে। যা চিরন্তন হয়, যা সদা সর্বদা চলতেছে, তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অক্সিলারি ভার্বকে ইজ আর মূল ভার্বের ভিতরে প্যাসিভ মানে মূল ভার্বের ভিতরে, মূল ভার্বের ভিতরে কে স্পোকেন। তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। পার্থক্যটা কি? এটা হইল অ্যাক্টিভ, আর এটারে কি বলে? এটারে বলা হয় প্যাসিভ। এখন এই পুরো ঘটনাটা ঘটছে কার কারণে বলতো? এই পুরো ঘটনাটা ঘটছে কার কারণে? এই সাবজেক্টের কারণে। এই সাবজেক্টের কারণে, এই সাবজেক্টের উপর নির্ভর করে। সাবজেক্ট যদি নিজের কাজ নিজে করতে পারে তার মানে সে অ্যাক্টিভ, কিছু করার নাই আমাদের। সাবজেক্ট যখন নিজের কাজ নিজে করতে পারে না, সে যখন নিষ্ক্রিয়, তখন তার বলে প্যাসিভ। তো সাবজেক্ট দেখে চিনবো। এক কথা এখন বলো, কাকে দেখে? আমার একটা কোশ্চেন উত্তর দাও। কাকে দেখে চিনবো যে সেন্টেন্স অ্যাক্টিভ না প্যাসিভ? কাকে দেখে? সাবজেক্ট দেখে। কাকে দেখে? সাবজেক্ট দেখে। এবার ক্লিয়ার? ওকে, গুড। এখন আসো আমরা রুলস এর প্র্যাকটিসে চলে যাই। আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছো। এখন দেখো, তোমরা এই তিনটা আমাকে অ্যানসার করে দাও। তো এখন রুলে আসো। সেন্টেন্স প্যাসিভ ভয়েসের হলে, প্যাসিভ ভয়েস কখন হবে? যখন সাবজেক্ট হবে বস্তুবাচক। প্যাসিভ ভয়েসের হলে কি করতে হবে? টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব। কখনো কি am is are, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কি am is are, যদি পাস্ট টেন্স হয় তখন কি was বা were। তো ঘটনা প্রেজেন্ট টেন্স হলে am is are, ঘটনা পাস্ট টেন্স হলে was were। অলওয়েজ খেয়াল করতে হবে ঘটনা কোন টেন্সের, বর্তমান কালের কোনো কিছু নাকি অতীতে রাজা ও রানীদের নিয়ে কোনো কিছু, once upon a time there lived a king, ঠিক আছে, কোন ধরনের গল্প। তো প্রেজেন্ট টেন্স হলে am is are, পাস্ট টেন্স হলে was were। এখন আমরা একটু সবাই খেয়াল করি, ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দা ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী ইংরেজি বলা হয়ে থাকে। এটা তোমরা একটু আগে আমাকে করে দিছো। তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দা ওয়ার্ল্ড। এখন এইখানে আছে বাই আস, কাদের দ্বারা বলা হয়? আমাদের দ্বারা। কিন্তু এই বাই আস, বাই হিম, বাই দেম, এই জিনিসগুলো থাকবে না পরীক্ষার খাতায়। পরীক্ষার প্রশ্নে যদি বাই আস, বাই হিম, বাই দেম এইগুলা থাকে, স্টুডেন্টরা সহজে বুঝে যায় যে এটা প্যাসিভ। এই কারণে এই যে ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে কিন্তু বাই আস আমি দেই নাই, বাই হিম, বাই দেম দেই নাই, কারণ বাই আস, বাই হিম, বাই দেম এইগুলা প্যাসিভে থাকে, স্টুডেন্টরা জানে। তো ওরা বাই আস, বাই হিম, বাই দেম দেখলেই বুঝে যায় প্যাসিভ। এই কারণে স্যাররা এই অংশটা এখন আর দেয় না। কিন্তু এখানে বাই আস এটা উজ্জ্বল আছে, মানুষের দ্বারা বা আমাদের দ্বারা ইংরেজি বলা হয়। এখন পরের সেন্টেন্সটা, এইটা কি অ্যাক্টিভ না প্যাসিভ বলো তো? দ্য টুর্নামেন্ট ড্যাশ ডেকোরেটিভলি ইয়েস্টারডে, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? কে বলতে পারবা? সেকেন্ডটা এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? একটা টুর্নামেন্ট, দা টুর্নামেন্ট ড্যাশ, আমি আরো সামনের দিকে আগাইতে হবে, রুলস পড়ায় খেয়াল করো, রেসপন্স করো। ওকে, অনেকে অ্যানসার করে দিয়েছে, মাশাআল্লাহ। দেখি কার কার। সুমাইয়া সঠিক উত্তর, মনীষা আক্তার মনি সঠিক উত্তর করেছো। ওকে, এরপরে নাশিদ প্রধান, নাশিদ প্রধান উত্তরটা একটু ভুলেছে তোমার, ইয়েস্টারডে আছে, এটা তুমি খেয়াল করো নাই। বাকিরা দ্রুত উত্তর করো প্রত্যেকে। আর যারা ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি হও না এখনো, 1550 টাকা কোর্স ফি, যারা এখনো ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি হও না দ্রুত হয়ে যাও। ফাইনাল ডিভিশন ব্যাচে যারা এখনো ক্লাসে ভর্তি হও না দ্রুত হয়ে যাও সবাই। ওকে, তো দা টুর্নামেন্ট, এখন তোমরা আমাকে বলো পৃথিবীর কোন টুর্নামেন্ট কি একা একা অ্যারেঞ্জ হইতে পারে? এই যে কাতার ফুটবল বিশ্বকাপ হইলো, ফিফার খেলা কাতারে, আর্জেন্টিনা যে কাপ নিল, ওই ফিফার খেলা কি একা একা অ্যারেঞ্জ হইছে? ফুটবল আইসা বলে হাই আই এম ফুটবল, চলো আমরা খেলি, বলে ফুটবল আইসা করে তোমার বলছে হাই আই এম ফুটবল, চলো আমরা খেলি, এরকম কোনোদিন হয়েছে না। পৃথিবীর কোন টুর্নামেন্ট একা একা অ্যারেঞ্জ হয় না, কোন অথরিটি বা কর্তৃপক্ষ সেটাকে অ্যারেঞ্জ করে। এন্ড সাবজেক্ট কে? কর্তৃপক্ষ নাকি সাবজেক্ট? টুর্নামেন্ট, সাবজেক্ট টুর্নামেন্ট। টুর্নামেন্ট কি ব্যক্তি? না, বস্তুবাচক, নিজেরা নিজে অ্যারেঞ্জ করতে পারে না। তাহলে এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? সে নিষ্ক্রিয় বা বস্তুবাচক, বস্তু না বস্তুবাচক, নিষ্ক্রিয় টাইপ। তার মানে কি সাবজেক্ট প্যাসিভ। প্যাসিভ মানে কি টেন্স অফ পারসন যে অক্সিলারি ভার্ব। এখন এই সেন্টেন্সের মধ্যে দ্য টুর্নামেন্ট ডেকোরেটিভলি ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে মানে কি গতকাল। গতকাল মানে কোন টেন্সের ঘটনা? পাস্ট টেন্সের ঘটনা। তাহলে অক্সিলারি ভার্ব কি ওয়াজ হবে না ইজ হবে? কি হবে? ওয়াজ হবে, কারণ পাস্ট টেন্স। দ্য টুর্নামেন্ট ওয়াজ অ্যারেঞ্জড। টেন্স অফ পারসন যে অক্সিলারি ভার্ব, আর প্যাসিভ মানে মূল ভার্বের ভিতরে। দুইটা নিয়ম প্যাসিভের। প্যাসিভ হলে
টেন্স অফ পার্সন যে একটা অক্সিলারি নিবা, আর প্যাসিভ মানে আজীবন আল্লাহ দুনিয়া মুবারের ভিতরে যে ভাব থাকবে তার ভিতরে দেওয়া। দ্য টুর্নামেন্ট ওয়াজ অ্যারেঞ্জড ইয়েস্টারডে। ক্লিয়ার ব্যাপারটা? প্যাসিভ না চিনলে মাথা কিন্তু ফাটাবো প্রত্যেকটার। এরপরটা দিস বুক, এই বই রাইট বাই কাজী নজরুল ইসলাম ইন 1962। এই বইটা কাজী নজরুল ইসলামের দ্বারা লেখা হয়েছিল কত সালে? 1962 সালে। ওকে, 1962 সালে ওনার স্ত্রীও মারা যায় সম্ভবত। তো দিস বুক ড্যাশ রাইট বাই কাজী নজরুল ইসলাম। এখন সাবজেক্ট কে কাজী নজরুল নাকি সাবজেক্ট বই? বলো। সাবজেক্ট কে কাজী নজরুল নাকি সাবজেক্ট হচ্ছে দিস বুক? সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে দিস বুক, সাবজেক্ট। তো সাবজেক্ট বই, বই কি নিজেরা নিজে লিখতে পারে? বলো, বই পৃথিবীর কোন বই নিজেরা নিজে লিখতে পারে নাকি বই বস্তুবাচক বা নিষ্ক্রিয়? বস্তুবাচক বা নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি? প্যাসিভ। প্যাসিভ মানে কি? এখন কত সালে ঘটনা এটা? 62 সালে। তো একটা অক্সিলারি কি নিব আমরা? ওয়াজ। কি নিব? ওয়াজ। এবার রাইট, রোট, রিটেন। অনেকে আমার আগেই সঠিক উত্তর করে দিছো, চমৎকার। তাহলে দিস বুক ওয়াজ রিটেন বাই কাজী নজরুল ইসলাম ইন 1962। ক্লিয়ার ব্যাপারটা? বাচ্চারা ক্লিয়ার? ওকে, চমৎকার। ক্লাসটা যারা শেয়ার করো নাই দ্রুত বন্ধুদেরকে শেয়ার করো। আর ফাইনাল রিভিশন ক্লাস লাইক দাও নাই কে কে? রিঅ্যাক্ট করো নাই কে কে? বলো। রিঅ্যাক্ট করো নাই যারা, লাভ রিঅ্যাক্ট অন্তত দিতে পারো। আর পছন্দ না হলে একটা শুধু লাইক দিও, হার্ট না দাও, একটা লাইক দিও, তাতে দিতে পারো। আর যারা একটু বেশি ভালোবাসে তারা কেয়ার রিঅ্যাক্টও দিতে পারো, ঠিক আছে? ওকে, তো দিস বুক ওয়াজ রিটেন বাই কাজী নজরুল ইসলাম ইজ 1962। তো প্যাসিভ ক্লিয়ার, সাবজেক্ট হবে বস্তুবাচক। সাবজেক্ট কি হবে? বস্তুবাচক। এইবার তোমাদের আমি আরেকটা সিম্পল জিনিস শেখাবো এবং এইটার মধ্যে দিয়ে আমরা রাইট ফ্রম ভার্বসের নেক্সট রুলে চলে যাব। আমি আশা করি তোমরা একদম ক্লিয়ার বুঝতেছো। এই যে প্যাসিভটা আমরা শিখলাম, এইটাকে বলা হয় শুধু প্যাসিভ। আরেকটা প্যাসিভ আছে ভাইয়া, একেবারে ইজি, একেবারে সহজ, ভয়ের কিচ্ছু নাই, যেটাকে বলা হয় মোডাল প্যাসিভ। কি বলা হয় ভাইয়া? মোডাল প্যাসিভ। ভাইয়া এইটা আবার কি জিনিস মোডাল প্যাসিভ? একেবারে সহজ, দেখো। দা টাস্ক, মনে করো তোমার আমি একটা কাজ দিছি, হ্যাঁ, দা ওয়ার্ক। এইখানে একটা ক্যান দিলাম, ব্র্যাকেটে দিলাম ডু, ইন এ উইক। এখন ভাইয়া এই সেন্টেন্সের সাবজেক্ট কে? বলো, এই সেন্টেন্সের সাবজেক্ট কে? এটা কি অ্যাক্টিভ সেন্টেন্স নাকি প্যাসিভ সেন্টেন্স? দ্রুত বলে দাও বিধি, দ্রুত বলে দাও। ওরা কি পারবে নাকি পারবে না? বলো। দা ওয়ার্ক ক্যান ড্যাশ ডু ইন এ উইক। এই কাজটা ক্যান ড্যাশ ডু ইন এ উইক, এখানে কি দিব আমরা? বলো, বল সবাই, এখানে আমরা কি দিব? এই দা ওয়ার্ক। আচ্ছা, পৃথিবীর কোন কাজ কি নিজেকে নিজে করতে পারে? এই সাবজেক্টটা কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক? বলো, এই কাজটা ব্যক্তিবাচক না বস্তুবাচক? ও কি সক্রিয় নাকি ও নিষ্ক্রিয়? বলো, ও কি সক্রিয় না নিষ্ক্রিয়? দা ওয়ার্ক, আমাদের দ্বারা কাজ করা হয়। কাজ কি নিজেরা নিজে করতে পারে? কাজ যদি নিজেরা নিজে করতে পারতো তাহলে তো হয়ে গেছিল, তাহলে আর আমাদের জীবনে এত প্যারা থাকতো না, রাইট? কিন্তু পৃথিবীর কোনো কাজ নিজে নিজে করতে পারে? পারে না। পৃথিবীর কোনো কাজ নিজেকে নিজে করতে পারে না। তোমরা প্যাসিভ চিন্তাই না এতদিন, আজকে হয়তো অনেকে চিনলা যে ভাই তার মানে এই ক্ষেত্রে প্যাসিভ হয়। তো সাবজেক্টের উপর নির্ভর করে। কার উপর? সাবজেক্টের উপর। ভাইয়া কোনো ব্যাপার না, আরো বহুত জিনিস শিখতে হবে তোমরা, কঠিন কঠিন জিনিস যা জীবনে কোনোদিন বুঝো নাই, আজকে এর সামনের দিনগুলোতে একবারে ক্লিয়ার হয়ে যাবে। টেন্স একবারে পানির মতো গুলায় শরবত বানায় খাওয়াই দিব তোমাদেরকে, এমন কেউ না যে টেন্স পারবে না আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচের। ওকে, এ টু জেড সমস্ত মডিফায়ার্স, কানেক্টরস, ন্যারেশন, ট্রান্সফরমেশন, আল্লাহর রহমতে সবকিছু। ওকে, এটা কিসে আর কিসে আছে? এটা প্যাসিভে আছে। এখন এটা তো বুঝতে কোনো সমস্যা নেই, সাবজেক্ট দেখেই বোঝা যাচ্ছে যে ভাই এটা প্যাসিভ, কাজ তো নিজে নিজে করতে পারে না। এখন মজার ব্যাপার আছে যে এখানে একটা জিনিস আছে। কে আছে? কোন জিনিস আছে এখানে ভাইয়া? জিনিসটার নাম হচ্ছে মোডাল। জিনিসটার নাম কি? জিনিসটার নাম হচ্ছে মোডাল অক্সিলারি। মোডালটা কে? ক্যান। মোডালটা কে? ক্যান। এই ভদ্রলোককে বলা হয় মোডাল অক্সিলারি। কারা কারা আছে এই লাইনে? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। তোমরা বলবে যে ভাই আমি তো এগুলা চিনি। এক্স্যাক্টলি, তোমরা সবাই চিনো মোডাল অক্সিলারি কাদেরকে বলে? ক্যান, কুড, সবচেয়ে বহুল ব্যবহৃত মোডাল অক্সিলারি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। তোমরাও চিনো, আমিও চিনি, সবাই চিনে। তো এই যে প্যাসিভ আছে সাবজেক্ট, কিন্তু প্যাসিভের পরে জাস্ট একটা মোডাল আছে।
মোডালটা কি ক্যান, কুড, শ্যাল, শুড, যে কোনো কিছু থাকতে পারে। তো এইরকম যদি প্যাসিভের পরে মোডাল থাকে তাকে বলা হয় মোডাল প্যাসিভ। তাকে কি বলা হয়? তাকে বলা হয় মোডাল প্যাসিভ। মোডাল প্যাসিভ থাকলে কি করতে হয়? একেবারে সহজ, বি প্লাস ভি থ্রি। তাহলে দা ওয়ার্ক ক্যান বি ডান, কোনো অক্সিলারি লাগে না। মোডাল থাকলে বি প্লাস ভি থ্রি, বি ডান। তাহলে দা ওয়ার্ক ক্যান বি ডান ইন এ উইক, কাজটা এক সপ্তাহের মধ্যে করা যেতে পারে। কাজ আছে সাবজেক্ট, বস্তুবাচক বা নিষ্ক্রিয়। এখন বস্তুবাচক বা নিষ্ক্রিয় মানে কি? প্যাসিভ। এখন কেমন প্যাসিভ? এটা শুধু প্যাসিভ, অক্সিলারি নিব না, এখানে একটা অক্সিলারি কিউট করে দেয়া আছে। কিউট অক্সিলারিটার নাম কি? ক্যান। এখন এখানে উইল থাকতে পারে, উড থাকতে পারে, শ্যাল থাকতে পারে, শুড থাকতে পারে, যেটাই থাকুক একই নিয়ম, ঠিক আছে? ক্যান একটা মোডাল। তো মোডালে যদি আমরা দেখি নিষ্ক্রিয় সাবজেক্টের পর মোডাল আছে, তারে বলে মোডাল প্যাসিভ। মোডাল প্যাসিভ আরো সহজ, কি? বি প্লাস ভি থ্রি, আর কিছু নেই। এটা যদি বুঝে থাকো তাহলে প্যাসিভ নিয়ে তোমরা পাস, সার্টিফিকেট দিয়ে দেওয়া যাবে এখন তোমাদেরকে। দা ওয়ার্ক ক্যান বি ডান, বি প্লাস ভি থ্রি। তাহলে চলো আমরা এটা আরো কিছু প্র্যাকটিস দরকার। ক্লিয়ার? দিদি তুমি বলে দাও পাবেল ভাইয়া কার? আহা, তোরা তো পড়া বাদ দিয়ে তোরা তো ভালোই করতেছিস আমার সাথে। ওকে, এখন আসো দিদি, তোমরা এখন বেদিক খেয়াল করো। সেন্টেন্স মোডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ হলে, অর্থাৎ সাবজেক্ট যদি প্যাসিভ হয়, নিষ্ক্রিয় হয়, তারপরে কি হবে? বি প্লাস ভি থ্রি হবে। কি হবে ভাইয়া? বি প্লাস ভি থ্রি। কোনো অক্সিলারি আমাদের টাইম নেই। মোডাল থাকলে কোনো অক্সিলারি লাগবে না, ডাইরেক্ট বি প্লাস ভি থ্রি। মোডালস কারা? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এটাই মোডাল। তাহলে আমরা একটু দেখি। The assignment can dash complete within 1 hour. এখন এই সেন্টেন্সের সাবজেক্টকে দা অ্যাসাইনমেন্ট। পৃথিবীর কোনো অ্যাসাইনমেন্ট নিজে করতে পারে? যে আমি একটা অ্যাসাইনমেন্ট দিছি, আমি নিজে করে আমার যে স্টুডেন্ট তারে বলছি নাও আই এম ডান, এরকম কি হয়? পৃথিবীর কোনো অ্যাসাইনমেন্ট নিজে করতে পারে না। তার মানে এটা কি? এটা প্যাসিভ, নিষ্ক্রিয়, বস্তুবাচক প্যাসিভ। আর কেমন প্যাসিভ? এরপর একটা মোডাল আছে ক্যান, তাহলে তারে বলে মোডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ। মোডাল প্যাসিভ মানে কি? বি প্লাস ভি থ্রি। তাহলে বি কমপ্লিটেড, be completed, ঠিক আছে? তাহলে the assignment can be completed within 1 hour. The assignment can be completed within 1 hour. যদি can না থাকতো তাহলে কি দিতাম? is completed। মনে করো can নাই, এখানে can নাই, can না থাকলে আমরা দিতাম the assignment is completed, বা টেন্স ও পারসন যে একটা অক্সিলারি ভাবে আমি যার অজার যেটা আসতে নিতাম, তারপর b3 দিতাম। এখানে পার্থক্যটা হলো কি? can থাকার কারণে জাস্ট b plus b3, আর can না থাকলে আমি যার অজারের পরে b3 দিতাম। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে দেখো, দা রেজাল্ট, ফলাফল, মে ড্যাশ পাবলিশ এট 2:30 PM। আচ্ছা, পৃথিবীর কোন রেজাল্ট একা পাবলিশ হয়? তোমাদের কলেজে যে পরীক্ষা হয় সেইটার রেজাল্ট কি অফিস রুম থেকে উড়ে আসে? হ্যাঁ, আমি উড়ে কাগজটা উড়ে ধরে আসলে, এরকম কি হয়? না, রেজাল্ট কোনদিন একা পাবলিশ হয় না। প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল, ওই ভদ্র মহোদয়রা আসে বাইরে নিয়ে এসে, তারপর তোমাদের আমল নেওয়া, তোমাদেরকে পড়ে শোনায়, তাই না? রেজাল্ট কোনোদিন একা পাবলিশ হয় না। তো এটা কি? প্যাসিভ। কেমন প্যাসিভ? এরপর একটা মোডাল আছে, মে, মাইটের মে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এখানে কি আছে? এই মেটা এখানে আছে, তার মানে এটা মোডাল প্যাসিভ। মোডাল প্যাসিভ মানে কি? বি প্লাস ভি থ্রি। এই তো সবাই আমার আগে সঠিক উত্তর করে দিচ্ছে, বি পাবলিশড। তাহলে দ্য রেজাল্ট মে বি পাবলিশড, ফলাফল প্রকাশিত হতে পারে at 2:30 PM। কয়টায়? 2:30টায়। দ্য রেজাল্ট মে বি পাবলিশড, ফলাফল প্রকাশিত হতে পারে at 2:30 PM। কয়টায়? 2:30টায়। 2:30টার সময় ফলাফল প্রকাশিত হতে পারে, বি পাবলিশড। ট্রাফিক রুলস, এই ট্রাফিকের নিয়ম, মাস্ট মেইনটেইন স্ট্রিক্টলি টু এনশিওর সেফটি অন রোডস, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক রুলকে স্ট্রিক্টলি মেইনটেইন করা বাধ্যতামূলক। এখন ট্রাফিক রুলস কি নিজে মানবে? বলতো দেই, তোদের ধারণা কি? বলো, পৃথিবীর কোন ট্রাফিক রুলস, সেই ট্রাফিক রুলস বা দেশের আইন বা সংবিধান সে কি নিজে মানে? ট্রাফিক রুলস কি নিজে মানবে, নাকি ড্রাইভাররা মেনে চলবে, পথচারীরা, যাত্রীরা সবাই মেনে চলবে, চালকেরা? বলো, ট্রাফিক রুলস কি নিজে মানবে? না, কখনোই ট্রাফিক রুলস নিজে মানবে না, আমাদেরকে মেনে চলতে হবে। আর সাবজেক্ট কি? আমরা না, সাবজেক্ট ট্রাফিক রুলস। তো ট্রাফিক রুলস তো ব্যক্তি না, সেটা বস্তু। তার মানে কি? প্যাসিভ সাবজেক্ট। আর কেমন প্যাসিভ? মোডাল প্যাসিভ। একটা মাস্ট আছে, কি আছে? মাস্ট আছে। তার মানে এটা মোডাল প্যাসিভ। মোডাল প্যাসিভ মানে কি ভাইয়া? একেবারে দুর্দান্ত, কি? বি প্লাস ভি থ্রি। তাহলে বি মেইনটেইনড, বি মেইনটেইন। তাহলে ট্রাফিক রুলস মাস্ট বি মেইনটেইন টু এনশিওর সেফটি অন রোডস। ক্লিয়ার ব্যাপারটা? এই হচ্ছে প্যাসিভ। তার মানে শুধু প্যাসিভ হলে আমি যার অজরের পরে বি থ্রি, আর মোডাল প্যাসিভ হলে, মোডাল প্যাসিভ কি?
সাবজেক্টের পরে যদি মোডাল থাকে ক্যান কুড শাল শুড উইল উড বি মাইট মাস্ট এর পরে বি প্লাস বি থ্রি। এই রুলস থেকে লিখে নাও 100% 100% প্রশ্ন পাবেন। ঠিক আছে, আপনারা এই ব্যাপারে একদম 100% প্রশ্ন পাবেন, 100-এ 100% এই রুল থেকে প্রশ্ন পাবেন। এইবার আসেন ভাইয়া আমরা পরবর্তী রুলে যাই। একটা সেন্টেন্সে সাধারণত ভার্ব থাকে কয়টা? একটা সেন্টেন্সে সাধারণত ভার্ব থাকে একটা। একটা সেন্টেন্সের স্ট্রাকচার বলো তোমরা যে কেউ, তো সবাই বলবে যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার তো সহজ, একটা সেন্টেন্সে কি থাকে বলো? তোমরা সবাই বলবে যে ভাই একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে কি থাকে? সাবজেক্টের পরে একটা ভার্ব থাকে, ভার্বের পরে কি থাকে? অবজেক্ট থাকে, ব্যাস এইটা একটা সেন্টেন্স। তো একটা সেন্টেন্সে ভার্ব আছে কয়টা? একটা। কয়টা? একটা। কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসে মাঝে মাঝে আমরা একটা সেন্টেন্সে সাবজেক্ট পাবো দুইটা। কয়টা সাবজেক্ট পাবো রাইট ফর্ম অফ ভার্বসে? একটা সেন্টেন্সে আমরা মাঝে মাঝে সাবজেক্ট পাবো দুইটা। যদি কখনো আমরা একটা সেন্টেন্সে দুইটা সাবজেক্ট পাই তখন পরবর্তী বা সেকেন্ড ভার্বটার সাথে আমরা আইএনজি যুক্ত করব। কি যুক্ত করব? আইএনজি। কার সাথে? প্রথমটার সাথে না, কার সাথে? সেকেন্ডটার সাথে। কার সাথে? সেকেন্ডটার সাথে। তো চলো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই যে ভাই জিনিসটা কিভাবে কাজ করে। সবাই একটু খেয়াল করো। আই স হিম, আমি তাকে দেখলাম। একটা মেয়ে আমি কালকে আসতেছি দেখি রাস্তার উপর নাচতেছে। ঠিক আছে, আই স হার, ব্র্যাকেটে আছে ডান্স, মানে মেয়েটি কি করছে বলো? অন দা রোড। হ্যাঁ, তো আই স হার ডান্স অন দা রোড। এখন আই স হার এটা হচ্ছে 1 নাম্বার ভার্ব। এটা কি? এটা হচ্ছে 1 নাম্বার ভার্ব। তাহলে স হার, কিন্তু হারে এসে ফুল স্টপ নাই, হারে এসে সেন্টেন্স শেষ হয় নাই। তো হারে আসার পর সেন্টেন্স শেষ না হয়ে আরেকটা ভার্ব আসছে ডান্স। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব হইল কয়টা? দুইটা। একটা ভার্ব স আর একটা ভার্ব আছে টু, 2 নাম্বার ভার্ব যেটা ডান্স। তাহলে একটা সেন্টেন্সে ভার্ব পেলাম কয়টা? দুইটা। যদি কখনো এই রুলটা 100% প্রশ্ন পাবা, 100% প্রশ্ন পাবা এই রুলস থেকে। সমস্যা আছে কি জানো? তোমরা চিনতে পারো না, এই জন্য তোমাদের দরকার প্র্যাকটিস, যে কোথায় কোন রুল। তোমাদেরকে টিচাররা এত রুল পড়ায় যে তোমরা লাস্টে যে ধরতেই পারো না যে কোন সেন্টেন্সে কোন শূন্যস্থানে কোন রুল অ্যাপ্লাই করছে। এটা হচ্ছে ঝামেলা। বাট তোমরা A to Z ক্লিয়ার হয়ে যাবে, ফাইনাল রিভিশন ব্যাচ A to Z তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ভাই রুল 3, রুল 3টা দেখাবো লাস্টে গিয়ে, ওটা এক লাইনের রুল। রুল 4 এ আসছি, রুল 3 দেখাবো তোমাদের, ওটা এক লাইনের রুল। রুল 3 আমরি কিছু না, ওটা তোমরা অটোমেটিক পারবা, ওটা আমি দেখাবো। রুল 3 দেখাবো ভাই নাই। তো আই স হার ডান্স অন দা রোড। এখন আই স হার, স একটা ভার্ব, ডান্স একটা ভার্ব। একটা সেন্টেন্সে কয়টা ভার্ব হলো? দুইটা। দুইটা ভার্ব হলে ভার্বের সাথে কি দিতে হয়? আইএনজি। তাহলে আই স হার ডান্সিং অন দা রোড, মানে সে একজন টিকটকার। সে কি করছে? সে মন দিয়ে নেচে গিয়ে টিকটক বানাচ্ছে, রাইট? ক্লাসটাতে যারা রিঅ্যাক্ট দাও নাই, লাইক, লাভ, কেয়ার, যেটা দিবা রিঅ্যাক্ট একটা দিয়ে ফেলো এখনই দ্রুত। ওকে, তো আই স হার ডান্সিং অন দা রোড, আমি তাকে দেখলাম সে কি করতেছে? রাস্তার উপর নাচতেছে। আচ্ছা, আমি যখন আসতেছি দেখলাম, সব আমি দেখলাম না, সব আমি দেখলে তাই না, তোমরাও কিছু কিছু দেখা উচিত, তাই না? তো হি স এ ডগ, ব্র্যাকেটে আছে স্লিপ, ব্র্যাকেটে আছে স্লিপ অন দা ড্রেনেজ। ড্রেনেজের উপরে সে দেখলো একটা কুকুর ঘুমিয়ে আছে। এখন স একটা ভার্ব, স্লিপ আরেকটা ভার্ব। তো স একটা ভার্ব আছে, সেই সেন্টেন্স শেষ না হয় আরেকটা ভার্ব আসছে স্লিপ। একটা সেন্টেন্সে ভার্ব আসলো কয়টা? দুইটা। দুইটা আসছে সেকেন্ড ভার্বের সাথে কি? চোখ বুঝে আইএনজি। স্লিপিং অন দা ড্রেনেজ। ড্রেনেজ, বুঝতে পারছো? তো হি স এ ডগ স্লিপিং অন দা রোড, স্লিপিং অন দা ড্রেনেজ, এনিথিং। তো হি স এ ডগ স্লিপিং। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তোমার এক বন্ধু মনে করো সে মারাত্মক ধূমপান করে। সে কি করে? সে মারাত্মক ধূমপান করে। এখন হি স্টপ, রমাদান আসতেছে, রমজান মাস আসতেছে, ঠিক আছে? রমজান আসতেছে তাই সে বন্ধ করে দিছে। হ্যাঁ, ফ্রম লাস্ট উইক, এটা অ্যান্সার করো সবাই। হি স্টপড স্মোক ফ্রম লাস্ট উইক। এখন এইখানে কোন ভাবে কি অ্যান্সার হয় আমাকে একটু বলো। রুল 3 পড়াবো ভাই, রুল 3 লাস্টে পড়াবো, এখনই দেখাবো ভাই, সমস্যা নেই। রুল 3 হচ্ছে সবচেয়ে সহজ রুল, ওটা আমি দেখাবো ভাই, ওটা এক লাইনের রুল। তো হি স্টপড স্মোক ফ্রম লাস্ট উইক, হি স্টপড স্মোক ফ্রম লাস্ট উইক। এখন স্টপড একটা কি ভাইয়া? স্টপ একটা ভার্ব। সেন্টেন্স শেষ না হয়ে সেকেন্ড আরেকটা ভার্ব আসছে কি? স্মোক। তোমাদেরকে একটা মনে অনেকের সন্দেহ থাকে, আমি বলে দিই। রাইট ফর্ম ভার্বস এর মধ্যে ব্র্যাকেটে যা পাবা তাই ভার্ব।
রাইট ফর্ম অফ ভার্বসে ব্র্যাকেটের মধ্যে তোমরা যা পাবা ওটার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভাবার কোনো দরকার নাই। রাইট ফর্ম অফ ভার্বসে তোমরা ব্র্যাকেটে যা পাবা তাই ভার্ব, যাই থাক ব্র্যাকেটের মধ্যে যেই থাক সে ভার্ব, ঠিক আছে? তো স্টপ একটা ভার্ব, স্মোক আর একটা ভার্ব, দুইটা ভার্ব হলো সেকেন্ড ভার্বের সাথে কি আইএনজি। কি হবে? আইএনজি। ভাইয়া আপনি দেখলেন মেয়ে আর আমাদের দেখালেন কুকুর, এখানেই তো টুইস্ট, তাই না? আমি দেখলাম রাস্তায় মেয়ে আর তোরা দেখলি কুকুর। তো হি স্টপড স্মোকিং ফ্রম লাস্ট মান্থ। গুড, আমার বাচ্চারা ক্লিয়ার বুঝতে পারছে। ওকে, তাহলে এখন আমাকে সলভ করে দাও এটা। I saw him draw a picture, এখানে কি হবে? I saw him drawing a picture. He has started take preparation for ensuing exam. আসন্ন পরীক্ষার জন্য সে প্রস্তুতি নেওয়া শুরু করছে। He has started একটা verb, সেন্টেন্স শেষ না হয় আরেকটা ভার্ব আসছে take, সেন্টেন্স শেষ না আরেকটা ভার্ব আসছে take। তাহলে he has started take preparation for ensuing exam, started একটা ভার্ব, take একটা ভার্ব, দুইটা ভার্ব আসছে। এই রুল থেকে 100% প্রশ্ন পাবা, শতভাগ প্রশ্ন পাবা, একদম 100% প্রশ্ন পাবা। মনে রাখো ভাই, যা বলতেছি এই পরীক্ষাতে পাবা। বলবা যে ভাই আপনি প্রশ্ন করেন, ধরো আমি প্রশ্ন করি, বুঝতে পারছো? এত বছর 8 বছর ধরে ইংলিশ, প্রায় 8 বছর আমি আমার লাইফে টপার ছিলাম। এ টু জেড ভাই সব মুখস্থ, আমার মুখস্থ না, মুখস্থের উপরে যদি কিছু থাকে মুখস্থ বোর্ড কোশ্চেন যা আছে বাংলাদেশে 16 সাল থেকে 24 পর্যন্ত সব আমার, বুঝতে পারছো? তো he has started একটা ভার্ব, take আরেকটা ভার্ব, কয়টা ভার্ব? দুইটা হলো সেকেন্ড ভার্বের সাথে কি আইএনজি, টেকিং প্রিপারেশন ফর এনসুইং এক্সাম। আচ্ছা, এখন এখানে ছোট্ট একটা জিনিস একটু তোদেরকে বলি, খেয়াল কর সবাই। একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আসলে পরবর্তী বা সেকেন্ড ভার্বটার সাথে কি দিবা? আইএনজি। কিন্তু মাঝে মাঝে 100টার মধ্যে 99টাই কি হবে? আইএনজি। কিন্তু মাঝে মাঝে 1% ক্ষেত্রে উদ্দেশ্য বোঝায়, মাঝে মাঝে উদ্দেশ্য বোঝায়। উদ্দেশ্য কি? যেমন আই ওয়েন্ট টু ঢাকা টু জয়েন এ মিটিং, আমি ঢাকা গেছিলাম একটা মিটিং এ জয়েন করতে। তাহলে আমার ঢাকা যাওয়ার উদ্দেশ্য কি? আমার ঢাকা যাওয়ার উদ্দেশ্য মিটিং এ জয়েন করা, মিটিং এ জয়েন করা। তো এই যে একটা উদ্দেশ্য, যখন কখনো কোনো উদ্দেশ্য যদি বোঝায়, উদ্দেশ্য বোঝালে সেক্ষেত্রে 2+V হয়। কি হয়? 2+V। এটা আসে না, এটা আসে না 1%। হয়তো কোনোদিন তোরা পাইতেও পারস, নাও পারস, কিন্তু দেখাই দিলাম জিনিসটা, মাথায় রাখবি। হি ওয়েন্ট টু হসপিটাল, সে হাসপাতালে গেছিল। সিং হিজ ব্রাদার, নো, এখানে সে হাসপাতালে গেছিল উদ্দেশ্য কি? তার ভাইকে দেখা। তাহলে এই যে উদ্দেশ্য যদি বোঝায় শুধুমাত্র, সেই ক্ষেত্রে 2+V হয়। তো এইখানে आंसर 2+V টু সি হিজ ব্রাদার। এখন হি ওয়েন্ট টু হসপিটাল, সে হাসপাতালে গেছিল কেন? সি হিজ ব্রাদার, তার ভাই অসুস্থ, তার ভাইকে দেখতে। তো এই যে উদ্দেশ্য যদি কখনো বোঝায়, এটা তোমরা পাবা না। যদির কথা নদীতে ফেলাম, নদীতে ফেলাই দিচ্ছি, বাট তারপরে মনে রাখো আর কি, যদি কখনো এরকম ডাইরেক্ট উদ্দেশ্য বোঝায় সেখানে 2+V দিবা। তবে মনে রাখবা রুল এইটা, একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আসছে, সেকেন্ড ভার্বের সাথে আইএনজি। পরবর্তী রুল নাম্বার 5, এটা চমৎকার রুল ভাই। এই যে আরেকটা রুল, যেখান থেকে তোমাদের 10টা শূন্যস্থানের মধ্যে 100% একটা পাবা, একটা 100% এখান থেকে পাবা, এই রুল থেকে 100%। প্রিপজিশন চিহ্ন কি ভাই? আপনি একদম আগুন ইংলিশে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সকল প্রিপজিশনের পরে, প্রিপজিশন ভাই আপনি তো বলতেছেন সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কারণ আমি তো ভাই প্রিপজিশনই চিনি না। তাহলে আমি কি করবো? এই জন্য বলি যে আমরা একদম শূন্য থেকে পড়াই, 0 থেকে। প্রিপজিশন কারা? টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট, অ্যামং, বিটুইন, এগুলা কি? এগুলা প্রিপজিশন। তুমি যে লেখো না প্রতিদিন ভাইয়া, টু লিখি আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু কলেজ, হ্যাঁ, in exam I have made a good result in the exam, in the scenery of Cox's Bazar, of, তাই না? তো এই যে টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট, অ্যামং, বিটুইন, এগুলো সব প্রিপজিশন। আমি এখানে কিছু লিখে দিচ্ছি তোমাদের জন্য, এই তোমরা ব্যবহার করো। অন, অফ, ইন, উইথ, ফ্রম, বাই, ফর, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, উইথ, উইদাউট, এগেইনস্ট, অ্যামং, বিটুইন, এই সবই কি? সবই প্রিপজিশন এবং টু সহ। এখন রুলটা কি? একেবারে সহজ, পানির মতো সহজ ভাই, 100% প্রশ্ন পাবা। সেটা হচ্ছে এই সমস্ত প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে শূন্যস্থানে, তার সাথে ডাইরেক্ট আইএনজি। কি? আমার দিকে তাকানোর দরকার নাই, চোখ বুঝা আইএনজি, যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি। কিরকম ভাই বিষয়টা? আই স্টপ থিংকিং অফ ডু দিস, এই যে অফ আছে, রাইট? অফ একটা কি? প্রিপজিশন। এখন আমি অফেরটাই পরে যাব, আগে তোরা আমারে বুঝাবি যে এখানে থিংকিং কেন হইছে, আগে এটা বল। অফের রুল পরে, আগে এখানে থিংকিং কেন হইছে, আগে আমার এটা বলো।
থিংকিং কেন হয়েছে বলো বা মডিফায়ার আর প্রিপজিশন করাবে। নেক্সট টপিক আমরা মডিফায়ারে যাব। ফাইনাল ডিভিশন ব্যাচে যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। ফাইনাল ডিভিশন ব্যাচে যারা ভর্তি হও নাই দ্রুত সবাই ভর্তি হয়ে যাও ফাইনাল ডিভিশন ব্যাচে। যারা এখনো ভর্তি হও নাই যদি লাইফে বেস্ট কিছু চাও ভর্তি হয়ে যাও ইংরেজিতে ভাই, বহুত কিছু শিখতে পারবা, সারা জীবন কাজে লাগবে এগুলা। স্টপ থিংকিং, এনে থিংকিং কেন হয়েছে বলো, আগে এটা বলো তারপরে প্রিপজিশনে যাব আমি। কারণ স্টপ একটা ভার্ব, স্টপ একটা ভার্ব আছে, সেন্টেন্স শেষ না হয় সাথে সাথে আরেকটা ভার্ব আসছে থিংক। একটা সেন্টেন্সে পরপর কয়টা ভার্ব হলো, দুইটা। একটা সেন্টেন্সে যদি পরপর দুইটা ভার্ব আসে তাহলে পাউল ভাই কি বলছে, সেকেন্ড ভার্বের সাথে কি দিতে, আইএনজি দিতে। তাই থিংকের সাথে কি আইএনজি, থিংকিং। এখন আসো আমরা আমাদের রুলসে আসি। এখন কাহিনী সেরা না, কাহিনী হচ্ছে কি, এখানে কাহিনী শূন্যস্থানে আগে একটা প্রিপজিশন আছে। আমরা কি জানি সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, তাহলে কি করতে হবে, ঘ্যাচাং করে ডুরে কি করে দিবা, ডুইং দিস, ডুইং দিস। তো আই স্টপ থিংকিং অফ ডুইং দিস। এখন মনে করো এখানে অফ নাই, এখানে কি আছে ফর, তাতে উত্তর কোনো চেঞ্জ হবে না। এখানে ফর না, মনে করো এখানে আছে উইথ, উত্তর কোনো চেঞ্জ হবে, চেঞ্জ হবে না। এখানে উইথ নাই, এখানে আছে মনে করো বাই, কোনো চেঞ্জ হবে, উত্তর না। মনে করো এখানে উইদাউট আছে, উত্তর কোনো চেঞ্জ হবে না। এই উইথ, উইদাউট, বাই, ফর, ফ্রম যেটাই থাকুক প্রিপজিশন মানে তারপরে ভার্বের সাথে আইএনজি। এগুলো যখন প্র্যাকটিস করবো, যদি ভুলা গেছে এই রুল কেউ, তার একদিন আর আমার যে কয়দিন লাগে। আচ্ছা, হি হ্যাজ সাকসিডেড ইন, সে সফল হয়েছে। এখন আমরা যখন অ্যানসার করতেছি ওমা এই সুন্দর করে শূন্যস্থানের আগে একটা প্রিপজিশন আছে, তোমরা প্রিপজিশনের নিচে সুন্দর কিউট করে একটা টান দিবা। এই তো পেয়ে গেছি, ইন পেয়ে গেছি মক্কেল। ইন এর পরে কি, ভার্বের সাথে চোখ বুঝে আইএনজি, কারণ সে একটা কি প্রিপজিশন জাতের, প্রিপজিশন শ্রেণীর লোক। তো এরপরে তার সাথে তুমি কি দিবা, আইএনজি। তাহলে পাঁচটা কি হয়ে গেল, পাসিং, পাসিং in the examination। তো he has succeeded in passing in the examination, সে পরীক্ষায় পাস করতে সফল হয়েছে। পরীক্ষায় পাস করতে কি সফল হয়েছে, ইন এর পরে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি একটা ভালো চাকরি পাবা না উইদাউট লার্নিং ইংলিশ। এন্ড উইদাউট একটা কি ভাইয়া, প্রিপজিশন। তাহলে এরপরে কি লার্ন নাকি লার্নিং, লার্নিং। এখন বল তো ইংরেজি কি কঠিন, আমারে বোঝাতো তোরা একটু পরে। আজকে তোর সম্ভব হচ্ছে না, নাহলে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাইতাম। কি কঠিন লাগে তোদের কাছে ইংরেজি, আমি তাই বুঝি না। ওকে, সো এ ইউ ক্যান নট গেট এ জব উইদাউট লার্নিং ইংলিশ। এখন দেখো সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়, কিন্তু একটা ঘাটতারা আছে, একটা ঘাটতারা আছে, তার নাম কি টু। টু এর পরে কি বসে ভাইয়া, টু এর পরে বসে ভার্বের ভি1। টু এর পরে কি বসে তোমরা জানো না, রাইট? সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি বসে, আইএনজি, কিন্তু টু এর পরে কি বসে, টু এর পরে বসে ভি1। একেবারে সিম্পল, একেবারে সিম্পল। ক্লাসটাতে যারা লাইক দাও নাই, লাইক বাটনে যারা চাপ দাও না, দ্রুত লাইক বাটনে একটা ক্লিক করে দিবা সবাই। আর ফাইনাল ডিভিশন ব্যাচে যারা ভর্তি হয় না ভাই, পুরো তোমরা চাইলে দ্রুত ভর্তি হতে পারো, ঠিক আছে? এ টু জেড সমস্ত কিছু পেয়ে যাবে বেস্ট ওয়েতে। লেকচার শিটস এ টু জেড। পেইড ব্যাচে যারা গ্রুপে যুক্ত হইছো, পেইড ব্যাচে যারা টাকা পাঠায় ভর্তি হয়ে গেছে, এই ক্লাসের পিডিএফ তারা পেয়ে যাবে, ক্লাসের পিডিএফ তারা পেয়ে যাবে। ওকে, সো হ্যাঁ, টু এর পরে ভি1, এক্স্যাক্টলি ভাই, ক্লিয়ার। ওকে, সো এই হচ্ছে বিষয়টা। এখন বলো কোথাও কি কিছু বুঝতে বাকি আছে তোমাদের? আজকে যা যা পড়ানো হয়েছে, ও একটা রুল, 3 নাম্বার একটা কোচি একটা রুল আছে, আসলে এটা তোমাদেরকে দেখাই দিই। একেবারে সিম্পল জিনিস, ইজি জিনিস। কি রুল এটা ভাইয়া, একটু পড়ানো আমাদেরকে। আসো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, মহামহিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখো, সরি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত করতে হয়। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়, তখন ভার্বের সাথে এস বা ইএস ও যুক্ত করা যাবে নয়, কারে না, যা আছে তাই। এখন ভাই আমি তো পারসনই চিনি না, আমি কিভাবে চিনবো থার্ড পারসন কে, থার্ড পারসন সিঙ্গুলার কে, প্লুরাল কে? আসলে আমি তো আসি বাইচা, তাই না? পারসন ইংরেজিতে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। উত্তম পুরুষ, আরেকটা যে সেকেন্ড পারসনে কি জানো বলে মধ্যম পুরুষ, থার্ড পারসনে বলে নাম পুরুষ, ঠিক আছে, বাংলায় সম্ভবত। তো এই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আমি বাংলাতে খুব জঘন্য ভাই। আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সব ইংলিশে প্রশ্ন পরীক্ষা আল্লাহর অস্তে যা আছে, পড়াও ইংলিশ, পড়িও ইংলিশ, সব ইংলিশ। আমার বাংলার অবস্থা খুবই খারাপ, খুবই মানে খুবই খারাপ। ওকে, তো পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। ফার্স্ট পারসন কে আই, ওই
সেকেন্ড পারসন কে ইউ ইউর। তো আই ইউ ইউর এই চারটা বাদে জগতে যা আছে সবই কি থার্ড পারসন। এখন থার্ড পারসন বহুল ব্যবহৃত থার্ড পারসন কারা? বহুল ব্যবহৃত থার্ড পারসন হি সি ইট, হি সি ইট এই তিনটা আছে বহুল ব্যবহৃত থার্ড পারসন। এখন পরীক্ষাতে তো হি সি ইট এই সহজ জিনিসগুলো আসবে না, তাই না? হি সি ইট পরীক্ষাতে কি আসে? সিঙ্গুলার করে দেয় স্যাররা, প্লুরাল করে দেয় কি দিয়ে? এস বাই এস দিয়ে। তো চলো ভাই কোচি রুল। ওকে দেখো তো রোড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, থার্ড পারসন সিঙ্গুলার না হলে যা আছে তাই, ভার্বের কোনো চেঞ্জ হবে না। তো এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন, প্রেজেন্ট ইনডিফিনিট বা চিনবো কিভাবে? ওই যে তোদেরকে আমি এক কথায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাই দিই, আজীবন মনে রাখবা তোমরা, ভুলবা না। এক কথায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি জিনিসটা মনে রাখবা? সূর্য আগেও পূর্ব দিকে উঠতো, সূর্য আজকেও পূর্ব দিকে উঠছে, সূর্য কালকে ভবিষ্যতেও পূর্ব দিকেই উঠবে। এই যে অর্থাৎ যা আগেও চলছে, এখনো চলে, ভবিষ্যতেও চলবে, যা রেগুলার, যা রেগুলার তাই হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন উদাহরণ? সূর্যের উদাহরণটা মনে রাখবা। সূর্য আগেও কই দিকে উঠছে? কোন দিকে উঠছে? আগেও পূর্ব দিকে উঠছে, এখন সূর্য কই? এখনো পূর্ব দিকে উঠে, কালকে কই উঠবে? কালকেও পূর্ব দিকে উঠবে, যা রেগুলার, এভরিডে হ্যাপেনিংস, অলওয়েজ, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একবারে সহজ কথায়, ক্লিয়ার? ওকে এখন আসো আমরা যদি একটু উদাহরণ দেখি। রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন এভরিডে ইন আওয়ার কান্ট্রি। এখন এইখানে কি আছে? রোড অ্যাক্সিডেন্ট নাকি এর সাথে এস আছে? অ্যাক্সিডেন্টস। বলো রোড অ্যাক্সিডেন্ট নাকি অ্যাক্সিডেন্টস? এস থাকলে সেটা কি হয়? প্লুরাল হয়। যেমন আমি যদি এখানে লিখি, দেখো বার্ড, বার্ড কি? বার্ড সিঙ্গুলার, কিন্তু আমি যদি লিখি বার্ডস, এইটা কি? বার্ডস। আমি যদি এস দেই, এস দিলে কি সেটা প্লুরাল। আচ্ছা আমি যদি দেই টিচার সিঙ্গুলার, আমি যদি দেই টিচার্স, হ্যাঁ আমি যদি এস দেই লাস্টে টিচার্স, টিচার্স দিলে কি সেটা প্লুরাল। তো এস থাকলে লাস্টে সেটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। আমরা একটু দেখি, রোড অ্যাক্সিডেন্ট ড্যাশ এভরিডে ইন আওয়ার কান্ট্রি হ্যাপেন আছে। তো রোড অ্যাক্সিডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন এইখানে বলছে এভরিডে, এভরিডে মানে কি? রেগুলার, প্রতিদিন, নিয়মিত ঘটে। তাহলে এখানে অ্যানসারটা কি হবে বলো? রোড অ্যাক্সিডেন্ট সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি দিতে হবে ভাইয়া করে বলো? অনেকে অ্যানসার করে দিছে হ্যাপেন্স, ভার্বের সাথে এস বা ইএস, হ্যাপেন্স এভরিডে, হ্যাপেনের সাথে একটা এস হবে, হ্যাপেন্স এভরিডে ইন আওয়ার কান্ট্রি। এ টিচার, একজন টিচার, কয়জন টিচার? 500 জন টিচার, 1000 জন টিচার, 2000 জন টিচার, নাকি এ টিচার? একজন টিচার। পাবেল ভাইয়ের মতো একজন, একাই 100, তাই না? এ টিচার, একজন টিচার, টিচ হিজ স্টুডেন্ট। এ টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কয়জনের কথা বলছে? একজনের কথা। একজনের কথা বললে সেখানে কি দিতে হবে? ভার্বের সাথে এস বা ইএস। এ টিচার টিচেস, এ টিচার টিচেস হিজ স্টুডেন্ট, একজন শিক্ষক তার স্টুডেন্টদেরকে শেখায় ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, তার অন্তরের অন্তঃস্থল থেকে, তার অন্তরের অন্তঃস্থল থেকে শেখায়। যেমন আমি তোদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শেখাচ্ছি। দে ওয়ার্ক ভেরি হার্ড। এখন দে পরীক্ষায় আসবে, যেটা সেটা বলি পরীক্ষায় আসবে, এইটা দে। এখন দে মানে কি? দে মানে তারা। দে মানে কি? দে মানে তারা। একজন নাকি তারা? তারা মানে অনেকজনকে বোঝায়। সে না, তারা, সে সিঙ্গুলার, হি সি, কিন্তু তারা প্লুরাল। তো দে মানে তারা, তারা প্লুরাল। প্লুরাল হলে কি ভার্বের সাথে এস বেস হয় না? প্লুরাল হলে যা আছে তাই। ওয়ার্ক, ওয়ার্ক কি থেকে যাবে? দে ওয়ার্ক ভেরি হার্ড। দে থার্ড পারসন ঠিক আছে, কিন্তু দে সিঙ্গুলার না, দে প্লুরাল। কারণ দে মানে তারা, দে মানে তারা, দে সিঙ্গুলার না, দে প্লুরাল। প্লুরাল হলে ভার্বের সাথে এস বেস হয় না। থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বেস হয়, কিন্তু প্লুরালের ক্ষেত্রে হবে না। দ্য স্টুডেন্টস স্পেন্ড এ লট অফ টাইম অন সোশ্যাল মিডিয়া নাওএডেজ। বর্তমানে স্টুডেন্টরা এ লট অফ টাইম, অনেক সময় হারামিগুলা সোশ্যাল মিডিয়াতে নষ্ট করে। তাহলে দ্য স্টুডেন্টস ড্যাশ, এখন স্টুডেন্টস, ডেন্ট নাকি ডেন্টস? এস আছে নাকি নাই বলো? এস কি আছে নাকি নাই? ফাইনাল ডিভিশন ব্যাচে যারা ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও। ফার্স্ট পেপার প্যাসেজ এ টু জেড প্রিপারেশন যদি শূন্য থেকে শেষ করতে চাও, ফার্স্ট পেপার এ টু জেড শূন্য থেকে যদি শেষ করতে চাও, তোমরা দ্রুত ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাও আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে। এটা আমাদের ফ্ল্যাগশিপ কোর্স। ওকে বলো কে 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 সঠিক উত্তর বলছো বলো? দ্য স্টুডেন্টস স্পেন্ড, হ্যাঁ দ্য স্টুডেন্টস প্লুরাল, প্লুরাল হলে এস বেস হয় না, যা আছে তাই। এই কোচি রুলটা থেকে তোমরা প্রশ্ন পাবা, বুঝতে পারছো? এই রুলটা থেকে তোমরা প্রশ্ন পরীক্ষাতে পাবা, কিন্তু সমস্যা কি জানো? এই সহজ জিনিস তোমরা এটা জটিল করো, প্রশ্ন সহজ হয়, কিন্তু ও পরীক্ষার হলে বসে বসে প্রশ্ন ও কঠিন বানায়। এইখানে যেহেতু দে আছে, দের পরে তো ওয়ার্ক বসবে না রে,
এক কাজ করে এখানে দে হ্যাভ ওয়ার্ক দি, অথবা দে এম ইজ আর এর পরে ওয়ার্কিং দেই, দে আর ওয়ার্কিং, অথবা দে ওয়ার্ক ভেরি, এরকম সহজ প্রশ্ন ও কঠিন বানায়। দা স্টুডেন্টস প্লুরাল, প্লুরাল থাকলে এস বায়াস হয় না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বায়াস না হলে ভার্বের যা আছে তাই বসে যায়। কিন্তু ও কি করবে, স্পেন্ডের সাথে আইএনজি দেবে, স্পেন্ডিং, মানে ও নিজের মতো করে ও সহজ প্রশ্নকে কঠিন বানায়, বুঝতে পারছো? ওকে, এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, তো এটার জন্য কি দরকার ভাইয়া, এটার জন্য তোমাদের বেশি বেশি প্র্যাকটিস দরকার। তোমাদের এত পরিমাণ বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করানো হবে যে তোমাদের কাছে যখন এইচএসসি পরীক্ষার প্রশ্ন সলভ করতে যাওয়া, তোমার কাছে মনে হবে আরে এসব তো আমি পারি, এসব তো ভাই পড়াইছে, এগুলোতেই যে রুলস এই প্রিপজিশন আছে, দুইটা ভার্ব আছে, প্যাসিভ আছে, এই শেষ, কাহিনী শেষ। ওকে, এখন আসো আজকে কি কি পড়ছি আমরা সেটা একটা রিভিশন দেই। যা যা পড়ছি সেটা আমি একটু মুখে বলি, তোমরা সবাই একটা রিভিশন দেখো। সামারি কি কি আমি পড়াইছি আজকের ক্লাসে, যে 5টা রুলস পড়িয়েছি সেটার সামারি। আচ্ছা, সামারিটা কি? ফার্স্টে আমরা শিখেছি অ্যাক্টিভ প্যাসিভ, সবাই একটু মন দাও, আমরা 1 মিনিটের মধ্যে শেষ করব। হ্যাঁ, সবাই একটু মন দাও, আমি 1 মিনিটের মধ্যে সামারি শেষ করব আর কি, এরপরে কিছু বলবো। সামারি আমরা কি শিখেছি আজকে? প্রথমে শিখেছি অ্যাক্টিভ আর প্যাসিভ। তার আগে কি শিখছি? রাইট ফর্ম ভার্ব যখন আমরা সলভ করতে যাব, সবার আগে আমরা দেখব ঘটনাটা কোন টেন্সে আছে। প্রশ্ন সহজ করলে প্রেজেন্ট টেন্সে দেয়, প্রশ্ন মিডিয়াম করলে পাস্ট টেন্সে দেয়, প্রশ্ন কঠিন করলে প্রেজেন্ট পাস্ট মিলিয়ে দেয়। সবার আগে আমরা খেয়াল করবো ঘটনাটা তাহলে কোন টেন্সে আছে। এবার আসে রুলস অ্যাপ্লাই করার বিষয়টা। 100% রাইট ফর্ম ভার্বস অ্যাক্টিভ প্যাসিভ থেকে প্রশ্ন আসে। অ্যাক্টিভ কখন হয়? যখন সাবজেক্ট ব্যক্তিবাচক, নিজের কাজ নিজে করতে পারে, অ্যাক্টিভ থাকলে আমাদের কিছু করার নেই। কিন্তু প্যাসিভ কখন হয়? যখন সাবজেক্ট বস্তুবাচক বা নিষ্ক্রিয়। প্যাসিভ থাকলে কি করতে হয়? টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হয়, এবং কি নিতে হয়? মূল ভার্বের ভিত্তি। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের ভিত্তি নিতে হয়। আরেকটা প্যাসিভ আমরা কি শিখেছি, যার নাম মোডাল প্যাসিভ। একই প্যাসিভ, শুধু এইবার বস্তুবাচক একটা সাবজেক্টের পরে একটা মোডাল থাকে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট, মাস্ট, একটা মোডাল থাকে। তো বস্তুবাচক সাবজেক্টের পরে মোডাল আসলে তাকে মোডাল প্যাসিভ বলে। মোডাল প্যাসিভের ক্ষেত্রে কি করতে হয়? বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি, ব্যাস প্যাসিভ গেল। এরপরে আমরা শিখেছি একটা সেন্টেন্সে সাধারণত একটা ভার্ব থাকে, কিন্তু মাঝে মাঝে আমরা একটা সেন্টেন্সে ভার্ব পাই কয়টা? একটা সেন্টেন্সে ভার্ব পাই দুইটা। যদি একটা সেন্টেন্সে দুইটা ভার্ব পাই, সেকেন্ড ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। তবে উদ্দেশ্য বুঝলে মাঝে মাঝে রেয়ার টু প্লাস ভিও হতে পারে, তবে মেইনলি ভার্বের সাথে আইএনজি হয়। এরপরে কি শিখেছি আমরা? প্রিপজিশন আমরা যারা চিনি সবাই আজকে চিনেছি, না চিনলেও টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, এট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট, এমং, বিটুইন, এগুলো প্রিপজিশন। সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। শুধুমাত্র টু নামক একটা অপদার্থের পরে ভার্বের বিয়ন বসে। এরপরে আমরা কি শিখেছি? লাস্ট রুল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে যদি সে প্লুরাল হয়, তখন কিন্তু এস বাই এস যুক্ত হয় না। এই 5টা রুল আজকে আমরা শিখেছি, পাশাপাশি এর আগে অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। সো দ্যাটস ইট ফর টুডে। আমরা এইভাবে প্রত্যেকটা গ্রামার এ টু জেড আমরা শিখবো। ভাইয়া ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি হতে চাই, একদম সিম্পল। ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি হওয়া একেবারে সহজ। তোমাকে কি করতে হবে? এই দুইটা নাম্বারের যে কোনো একটা নাম্বারে কল দিতে হবে, অথবা কমেন্ট বক্সে তুমি আমাদের কোর্সের ওয়েবসাইট লিংক পেয়ে যাবা। ঠিক আছে, এই দুইটা নাম্বারের যে কোনো একটা নাম্বারে কল দিয়েও ভর্তি হতে পারো, অথবা ওয়েবসাইটে গিয়েও ভর্তি হতে পারো, pavelsenglish.com। ঠিক আছে, তোমরা ওয়েবসাইটে গিয়েও ভর্তি হতে পারো। আর কল সেন্টারে অনেক চাপ যাচ্ছে এই কোর্সে ভর্তি নিয়ে, তো বিজি পাইতে পারো, বাট ওয়েবসাইটে কোনো বিজি নাই। ওয়েবসাইটে এখনই নগদে তোমরা ঢুকে কিনতে পারো। ঠিক আছে, www.pavelsenglish.com, অথবা এই দুইটা নাম্বারে কল দিয়েও তোমরা ভর্তি হতে পারো। কোর্সে ভর্তি হওয়া একদম সহজ। মাই ক্লাস কেমন লাগলো তোমাদের বলো? শুরু থেকে 700 প্লাস স্টুডেন্ট ক্লাস করতেছে, এখনো সবাই আছে। ভাইয়ার ক্লাস মানে ধামাকা, শুকরিয়া, থ্যাংক ইউ সো মাচ। মাই শাফরিন, ভালো লাগলো অনেক, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখো ঠিক আছে, ক্লিয়ার সবাই, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেক মন দিয়ে ক্লাসটা করলে। যারা লাইভ ক্লাসেতে লাইক দাও নাই বা কমেন্ট করো নাই বা লাভ রিয়েক্ট, কেয়ার রিয়েক্ট কিছু দাও নাই, একটা রিয়েক্ট দিও। ক্লাস কেমন লাগলো তোমাদের বলো? খুব ভালো লাগলো ভাইয়া, থ্যাঙ্কস ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ অল, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছে তারা পিডিএফ পেয়ে যাবা সবাই। পেইড ব্যাচে যারা ভর্তি হয়েছে প্রত্যেকে পিডিএফ পেয়ে যাবা। ঠিক আছে, পেইড ব্যাচে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি ভাইয়া পুরো। পেইড ব্যাচে ইংলিশ ইজ সো ইজি। থ্যাংক ইউ, ধন্যবাদ প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ।
থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি ভর্তি হইছি, পিডিএফ পাবো কোথায়? পিডিএফ এই পেইড ব্যাচের যে গ্রুপ, ওটা তো সিক্রেট, ওটা তো লাইভে বলা যাবে না। পেইড ব্যাচের সিক্রেট গ্রুপে, প্রাইভেট গ্রুপে সবাই পেয়ে যাবা। পেইড ব্যাচের প্রাইভেট গ্রুপে সবাই পেয়ে যাবা। ক্লাস কেমন লাগলো তোমাদের? এরপরে কি ফ্রি ক্লাস পাবো নাকি এনরোল করতে হবে? এনরোল করতে হবে ভাইয়া, পেইড ব্যাচের গ্রুপে পাবা, পেইড ব্যাচের গ্রুপে পাবা ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, বেস্ট ক্লাস, থ্যাংক ইউ। না আর ফ্রি ক্লাস নাই ভাইয়া, এইটাই ফ্রি ক্লাস, আর ফ্রি ক্লাস নাই ভাইয়া, পুরো এইটাই ফ্রি ক্লাস। বেস্ট টিচার, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, পুরো আমার ভালোবাসা নিও। আর হচ্ছে যে যারা পেইড ব্যাচে, যারা ভর্তি হও নাই ফাইনাল ডিভিশন ব্যাচে, আমি আবারও বলতেছি এই কোর্সের এরকম ধামাকা ক্লাস চলতে থাকবে এইচএসসি ইংলিশ পরীক্ষার আগ পর্যন্ত। এরকম ধামাকা ক্লাস চলতে থাকবে। যারা এখনো ভর্তি হও নাই আজই যুক্ত হতে পারো, কল সেন্টার নাম্বারে কল করবে, ওয়েবসাইটে গিয়ে এইচএসসি ইংলিশ পরীক্ষার আগ পর্যন্ত মঙ্গলবারের ক্লাস স্পেশালি অ্যাডমিশন ইংলিশের উপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের ড্রিম, সমস্ত কোয়েশ্চেন ডিউ নিয়ে পেয়ে যাবা অ্যাডমিশনের ক্লাসে। তোমরা ওপেনলি কথা বলতে পারবা, আস্ক করতে পারবা ডিরেক্টলি। ক্লিয়ার? একাডেমিক ইংলিশ তো কমপ্লিট, সাথে অ্যাডমিশনেরটাও কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, পুরা অসাম, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অল। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, বাই বাই।